তুই বিয়ের জন্য হ্যাঁ বলছিস না কেন রে? সারা জীবন কি আমাদের ঘাড়ে বসে খাবি? তোমাদের ঘাড়ে বসে তো খাই না, আমি খাবার তো খাই চেয়ার টেবিলে বসে। তুই টেবিলে খা আর ঘাড়ে বসে খা, একই কথা। তুই বিয়ের জন্য রাজি কবে হবি তাই আগে বল দেখি এবার। সাত সকালে খেতে বসে কি শুরু করেছো? হ্যাঁ, সেই ইন্টারে পড়ার সময় থেকে বিয়ে বিয়ে শুরু করেছো। এত তারা কিসের তোমাদের? তুই এখন আর ছোট পিচ্চি নাই। সবাই তোর বিয়ের কথা বলে। তুই বড় হয়ে গেছিস। আর মেয়েরা বড় হলে বিয়ে দিতে হয়। তারা পরের বাড়ি যাবে, এটাই নিয়ম। মা, আমি কি তোমার আপন মেয়ে না? সৎ মেয়ের মতো ব্যবহার করো কেন? সৎ মায়ের মতো ব্যবহার করি? তাও তো মুখ ফুটে একবারও বলেন না, মা জননী বিয়ে করতে চাই আমি। তাই বলে কোরবানি দিতে চাও? তা আবার এত তাড়াতাড়ি বুঝি? এত বেশি বোঝা ভাবো আমাকে? আমার বাপের টাকা কম পড়েছে নাকি? এ আবার কোন ধরনের কথা? টাকা পয়সা সব আছে, শুধু একটা মেয়ে জামাই লাগবে। মেয়ে বড় হলে সব বাবা মা মেয়েকে বিয়ে দিতে চায়, কেউ কুরবানি করতে চায় না। মেয়ে হয়ে জন্ম নিলে তাকে পরের বাড়ি যেতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তুমি আমার মা না হয়ে আমি যদি তোমার মা হতাম না, তাহলে দেখতে কখনো আমার মেয়ের সাথে আমি এমন খারাপ ব্যবহার করতাম না। থাক, খান সাহেবের কন্যা, আমাকে আলু পাম দিতে হবে না। এই তো ভালো কথা না, আজকালকার মহিলারা শুনতেই পারে না, এটাই সমস্যা। থাক, আমার তো ভালো হওয়ার দরকার নেই। বিয়ে করতে হবে এবছরে, এটাই ফাইনাল। বললেই হলো তাই না? মগের মুল্লুক, তোমাদের চোখে না শুধুই আমরা অবলা মেয়েরাই পড়ি তাই না? মেয়েরা বিয়ে করে সংসারী হবে, এটাই নিয়ম। তাতে সমস্যা কি? তাহলে আজ থেকে নিয়ম বদলে দাও, নতুন নিয়ম করো। আসছেন মহারানী ভিক্টোরিয়া, তার জন্য সমাজের মানুষ নিয়ম বদলে দেবে? এই আরিয়াত খান অনুর জন্য সব নিয়ম বদলে যাবে। এটা বলে ড্রয়িং রুমে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে গরুর মতন টানতে টানতে মায়ের সামনে এনে বলে, এর লেখাপড়া শেষ হয়ে গেছে, বাবার কোম্পানিতে জয়েনও করেছে, ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার বিয়ে না দিয়ে শুধু আমার বিয়ে নিয়ে পড়ে আছো কেন? এই, তোমাদের সোসাইটির লোকের চোখগুলো খালি শুধু মেয়েদেরই কেন দেখে? হ্যাঁ, ঘরে যে বিয়ে উপযুক্ত ছেলেরাও আছে তা তাদের চোখে পড়ে না? মেয়ে মানুষ না হরে বচ্চাত হয়, না হলে আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে তো বলতে শুনিনি আপনার মেয়ে তো পড়তে হবে কেন, বড় হয়ে গেছে, বিয়ে দিবেন কবে? এই সময় চলে গেলে আর ভালো ছেলে পাবেন না। সব বজ্জাত মহিলাগুলো না সমাজটাকে একেবারে দূষিত করে দিচ্ছে। ওদের জ্বালায় ছোট থেকে এই কথা সে কথা শুনে শুনে বড় হতে হয়। কেন রে বাপু, তোদের কোন খেতে আগুন দিয়েছি আমি? তাদের ছেলেরা বড় হয়েছে, বিয়ে দিবে সেটা ডিরেক্ট বললেই হয়, এত ইনিয়ে বিনিয়ে কেন বলে? হ্যাঁ, যত সব। বিয়ের জন্য ছেলেদের কেন নাস্তানাবুদ করে না? ছেলেদেরও বলা উচিত ওদের তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। অনুর ভাই আর মা দুজন দুজনার চেহারার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহ, মেয়েটা আমার পাগল হয়ে গেছে। কে করবে এই পাগল ছাগল বিয়ে? শেষে কি চিরকুমারী থাকবে মেয়েটা? এই তুই আমার বোন তো, না অন্য কারো বোন রে? কেন ভাইয়া, কোনো সন্দেহ আছে? নিজের ঝামেলা কিভাবে বড় ভাইয়ের কারে চাপিয়ে দিতে চাইছিস? ঝামেলা কেন হবে, তোমার বিয়ের ঘটকালি করি। আমি বিয়ে করব তোকে বলছি একবারও, তাহলে এত আগ বাড়িয়ে আমাকে বিপদে কেন ফেলতে চাইছিস? বিপদ কোথায় ভাইয়া, তোমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই সবাইকে চোখ খুলে তোমাকে দেখতে বলছি, যাতে তুমিও একটু কষ্ট ভোগ করো, বিয়ের ভেচালের মজা বোঝো। মা, এই শিওর কোনো রাস্তা থেকে করিয়ে আনা মেয়ে। আমার আপন বোন হলেই এমন কথা বলতো না। আচ্ছা মা, আমি অফিসে গেলাম, তোমরা যা খুশি করো এবার। আবির চলে যায়। এসব কি কথা রে? তোর ভাই সবেমাত্র জয়েনিং করেছে। 2-3 বছর তো লাগবে ওর নিজেকে গুছিয়ে নিতে। তারপর না হয় ওর বিয়ের কথা ভাবা যাবে। এই তো লাইনে আসছো, আমিও ভার্সিটিতে পড়ছি, হ্যাঁ, আমাকেও সেটেল হতে দাও, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। হয় বিয়ে করবি, না হয় জব করবি, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। কে শোনে তোমার কথা? আহারে, সকালবেলা মুডটা খারাপ করে দিল যত সব। রাগে গজগজ করতে করতে ভার্সিটি যাওয়ার জন্য ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভার্সিটিতে রিমা বসে চকলেট খাচ্ছিল, অনুর বান্ধবী। অনু এসে চকলেটটা কেড়ে নিয়ে খেতে শুরু করলো। রিমা কিছু বলবে তার আগে অনুর চেহারা দেখে বুঝে যায় যে খুব রেগে আছে। এখন কিছু বলা মানে নিজের কবর খোদাই করা। ও অনু, তোমার কি হয়েছে গো? এভাবে চকলেট খাচ্ছ যে? অনু একটু রাগীভাবে রিমার দিকে তাকিয়ে থাকে। অনু, তোর চোখ দেখে ভয় লাগে আমার, প্লিজ এইভাবে তাকাবি না। অনু কিছু না বলে রিমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না জুড়ে দেয়। রিমা অনুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, আস্তে করে বলে, কি হয়েছে অনু, এবার তো বলবি নাকি? অনু রিমার ওড়না দিয়ে নিজের নাকটা মুছে নেয়।
কুত্তি কোথাকার, বলতে পারতি টিস্যু দিতাম। ওড়নাটা নষ্ট করছিস কিসের জন্য? পানি মুচ্ছি, অন্য কিছু করি নাই। চুপ থাক বেয়াদ্দপ মাইয়া, মনটা এমনিই খারাপ আছে। আমার বিড়াল আমাকে মিউ মিউ বলে। আমি বিড়াল না, তোর কুটিকালের বান্ধবী। এটা আমার ভুল, তুই আমার বান্ধবী। আজাইরা গীত বাদ দে, কাজের কথায় মন দে। কি কাজের কথা বল দেখি। আজ আবার মায় না আমার বিয়ের কথা বলেছিল রিমা। আন্টি ভালো কথা বলছে রে অনু, তুই বিয়েটা করে নে না। আমি আমার বেস্টুর বিয়ের দাওয়াত খাবো। তোর না দাঁত ভেঙে দিব আমি, বেয়াদ্দপ মাইয়া। আচ্ছা বল কি হয়েছে? দাঁত ভাঙানোর দরকার নেই, দাঁত ভাঙার দাওয়াত রিমা খাবে না। তুই তো তোর বিয়ে খা। বান্ধবী রে, তুই তো জানিস আমি সেই 10 বছর আগে এক পোলার উপর ক্রাশ খেয়েছিলাম। আমার সেই পোলাকেই লাগবে। আমি এই জীবনে অন্য কাউকে বিয়ে করব না, ওই ছেলে ছাড়া। তাকে খুঁজে নিয়ে আয় রে বান্ধবী। আল্লাহ যে কোন কুক্ষণে ওই পোলার সাথে তোর দেখা করাইছিল কে জানে। সে পোলা কই থাকে, বাপের নাম কি, কিছুই জানিস না। এত বছরে বিয়ে করে নিয়েছে কিনা তাও তো জানিস না। নাম জানি তো, রাজ। ওই নাম নিয়ে তসবি পাঠ করবি, পারলে মালা বানিয়ে গলায় পড়বি। রাজ যদি বিয়ে করে থাকে তাতেও আমার সমস্যা নেই। আমি সতীনে সংসার করতেও রাজি আছি। ওর 10 পোলার সৎমাও ওতে রাজি আছি। না, তোর বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে এই জীবনে তোর বিয়ে হবে না। না হলেও চলবে, শুধু রাজকে পেলেই চলবে আমার। এবার তোর বাড়ির মানুষকে বলবো তাদের মেয়ে বিয়েতে না কেন বলে। তারা এই কথা জানলে তোরে জোর করে বিয়ে দিয়ে দিবে, দেখিস। শয়তান চেমড়ি, তোর সাহস তো কম না। আজকে না তোরে খাইছি আমি, দাঁড়া বান্ধবী। রিমা ব্যাগ হাতে ভোঁ দৌড় দিয়েছে। জানে অনু এখন হাতের কাছে যদি পায় তাহলে মনের সুখে পিটাবে। রিমার পেছনে পেছনে অনু দৌড়ানি দিচ্ছে। দৌড় দিতে দিতে অনেক দূরে চলে আসে। রিমা হঠাৎ রাস্তার মাঝে চলে যায়। অনু রাস্তার পাশে হাঁপাতে থাকে। এমন সময় একটা গাড়ি চলে আসে ফুল স্পিডে। হঠাৎ রিমার পেছনে গাড়ি দেখে অনু চিৎকার দেয়। রিমা চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে যায়। গাড়ির মালিক খুব জোরে ব্রেক করে, কিন্তু শেষ রক্ষা হয় নাই। রিমা তবুও ধাক্কা খেয়ে পড়ে যায়। অনু জোরে ব্রেক করার শব্দ শুনে সামনে তাকিয়ে দেখে রিমা পড়ে আছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে রিমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। একটু পর রিমা হঠাৎ বলে ওঠে, মরি নাই, বেঁচে আছি। তোর 40 আর খাওয়া হবে না রে বান্ধবী। শয়তানি কুত্তি, মরিস নাই তো পড়ে আছিস কেন? দেখ তো কপালে কেটে গেছে, হাত পাও ছিলে গেছে। তাড়াতাড়ি চল, হাসপাতালে যাব। অনু রিমাকে সোজা করে ধরে উঠে দাঁড় করায়। তখন গাড়ির ড্রাইভার বাহিরে এসে বলে, হ্যাঁ ইডিয়েট, কেউ এভাবে মাঝ রাস্তার মাঝে এসে দাঁড়ায়? এমন মেয়েদের থাপ্পড় দিয়ে কান লাল করে দেওয়া উচিত। ওই বেটা ড্রাইভার, তোর সাহস তো কম না। তুই আমাকে থাপ্পড় দিয়া কান লাল করে দিতে চাইছিস। আমিও না এক থাপ্পড় দিয়ে তোর 24টা দাঁত ফালাই দিতে পারি। কি অসভ্য মেয়ে রে বাবা, কথা বলার কোনো সভ্যতা জ্ঞান নাই। দেখেই বোঝা যাচ্ছে কোনো বস্তির 3rd ক্লাস ফ্যামিলির মেয়ে। এই, তুই কাকে 3rd ক্লাস বলছিস? হ্যাঁ, বস্তির মেয়েরা বুঝি মানুষ হয় না? নিজে তো ড্রাইভার হয়ে আসছে ফুটানি দেখাতে, যত সব। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? দেখ রে রিমা, আজকালকার গাড়ির ড্রাইভারগুলো দেখি ভালোই পটর পটর করে ইংরেজিতে কথা বলে। এই বেয়াদব মেয়ে, এত ড্রাইভার ড্রাইভার করছো কেন? কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হচ্ছে? লুক অ্যাট মি। অনু এবার তার পা থেকে মাথা অবধি তাকিয়ে দেখে পায়ে দামি জুতো, দামি কমপ্লিট সেট পরা, চোখে একটা সানগ্লাস। দেখতে মাশাল্লাহ। শালা শেষে কিনা একটা ড্রাইভারের উপর ক্রাশ খেলাম। হবে না, মানি না। অনু শুধু রাজকে ভালোবাসে, এইসব ড্রাইভারের খাওয়া নাই, সে যতই সুন্দর হোক না কেন। অনু, তোর ওনাকে কোন দিক দিয়ে ড্রাইভার মনে হচ্ছে? আমি তো তাই বুঝতে পারছি না। দেখুন, আজকাল ড্রাইভার কোনো সেজে গুজে গাড়ি ড্রাইভ করে, তার মানে এই না যে আপনার ড্রাইভারের নাম খুঁজে যাবে। আপনি আবার আমাকে ড্রাইভার বলে অপমান করছেন। এর ফল ভালো হবে না কিন্তু। আমাকে আর পাবেন কোথায় যে ফল দেখাতে আসছেন? এই শহরেই তো থাকবেন, ঠিক খুঁজে নেব। আমাকে ফাঁকি দেওয়া এত সহজ হবে না। ওরে আমার সোনা চান্দু, আসছে আমাকে খুঁজতে। সারা বছর হাতে হারিকেন নিয়ে খুঁজলেও না এই অনুকে খুঁজে পাবেন না। তাই বলে ড্রাইভারকে একটু ধাক্কা দিয়ে সামনে একটা ট্যাক্সি করে রিমাকে নিয়ে হাসপাতালে চলে যায়। কি বেয়াদব মেয়ে, আমাকে ড্রাইভার বলে অপমান করে গেছে। তারপর গাড়িতে বসে সে রাগে গজগজ করতে করতে ড্রাইভ করে তার বাড়িতে যায়। এদিকে অনু হাসপাতালে আসার সময় রিমাকে বলে, বান্ধবী রে, আমার রুচি শেষে নষ্ট হয়ে গেছে। কেন, তোর আবার কি হলো রে? আর বলিস না, শেষে কিনা ওই শালা ড্রাইভারের উপর গিয়ে ক্রাশ খেয়েছি। এবার নতুন কথা নাকি? তুই তো চলতে ফিরতে হাজার মানুষের উপর ক্রাশ খেয়ে বসে থাকিস।
শয়তানি, কি করতে চাইছিস তুই? নতুন করে কি আর বলবো, তুই সবার উপর ক্রাশ খেতে থাকিস, কে জানে রাজের উপরে ক্রাশটা আসলো নাকি নকল। অনু রিমার গলা টিপে ধরে বলে, রাজ আমার ভালোবাসা, প্রতিদিন যেসব ক্রাশ খাই সেই সব হলো টাইম পাস। রিমা নিজের গলা ছাড়িয়ে নিয়ে বলে, এমনি সারা দুনিয়ার উপর ক্রাশ খেলে নিজের বরের উপর আর খেতে পারবি না, কারণ তোর যে অবস্থা তাতে তোর বেচারা বরের কপালে দুঃখ আছে। তুই নজর দিবি না, আমি যেমনই হই না কেন আমি আমার রাজের দিকে অনেস্ট আছি, বুঝেছিস? হাসপাতালে এসে রিমাকে একটা ডাক্তার দেখে। রিমা ড্রেসিং করে দিয়ে বলে, বেশি লাগে নাই, একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার, আপনি কি বিবাহিত? না, কেন বলুন তো? না মানে আপনি দেখতে তো ভালোই, যে কোনো মেয়ে আপনাকে দেখে ক্রাশ খাবে। আপনি ক্রাশ খেয়েছেন নাকি? তাই আগে বলেন শুনি। সামনে এত সুন্দর একজন ডাক্তার, তার উপর ক্রাশ না খেয়ে থাকা যায় বলুন? আরে আপনিও তো দেখতে ভালোই, বাড়ির ঠিকানাটা দিয়ে যান তো। ক্রাশ খাওয়ার সাথে ঠিকানার কি সাথ? কি সাথ মানে? আপনি আমাকে পছন্দ করেন, আমি আপনাকে করছি, তাই আপনার বাড়িতে আমার পরিবারের মানুষকে পাঠাবো আমাদের বিষয়ে কথা বলতে। আহা, পোলার কি শখ! চেনা নাই জানা নাই, আমি করব বিয়ে। থাক, দরকার নাই ভাই, মাফ করেন আমাকে। তারপর রিমার হাত ধরে হনহন করে হাসপাতালের বাহিরে এসে বলে, শালা ডাক্তারে কি শখ, আমাকে করবে বিয়ে? আরে ডাক্তার কি জানে আমার একটা ক্রাশ বর আছে? সে আজ সাথে নাই তাতে কি হয়েছে, কিছুদিন পর অবশ্যই থাকবে। খাও, আরো বেশি করে যার তার উপর ক্রাশ খাও, শয়তান মেয়ে। হ্যাঁ বহিন, বুঝতে পারছি, যার তার উপর ক্রাশ খাওয়া যাবে না, ক্রাশ খাওয়ানোর মাঝে না জ্বালা আছে। চল তোকে তোর বাড়িতে দিয়ে আসি। রিমাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে অনু নিজের বাড়িতে চলে যায়। এদিকে চৌধুরী ভিলার সামনে গাড়ি পার্কিং করে সোজা বাড়ির ভেতরে এসে জোরে জোরে আরিয়ান চৌধুরী চিৎকার করছে। তার চিৎকার শুনে পুরো বাড়ির মানুষ নিচে জড়ো হয়। সবাই আরিয়ান চৌধুরীকে যে জমের মতো ভয় করে, কারণ সে খুব রাগী। যখন রেগে যায় তার সামনে কেউ দাঁড়াতে সাহস করে না। বাহিরে যতটা রাগী সে, মনটা তার থেকে বেশি ভালো। আরিয়ানের বাবা আরিফ চৌধুরী ভয়ে ভয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, এত রাগ করছো কেন? আমাকে কি দেখতে ড্রাইভারের মতো লাগে? এত দামি দামি ড্রেস পরার পরও রাস্তার মানুষ আমাকে ড্রাইভার বলে সম্বোধন করছে। কার এত সাহস যে তোমাকে ড্রাইভার বলার মতো এত বড় কলিজা রাখে? হ্যাঁ, যার সামনে আমরা কথা বলার সাহস করি না। আমাকে এয়ারপোর্টে রফিক চাচা কেন আনতে চায়নি? রফিক যায়নি, অন্য ড্রাইভারকে তো পাঠিয়েছিলাম। তোমরা জানো না আমি অন্য কারোর সাথে আসছি না? তাহলে কি ভেবে অন্য কাউকে আমাকে নিয়ে আসতে পাঠাও? অ্যান্সার মি, ওয়াই? আসলে বাবা হয়েছে কি জানো তো? তখন পেছন থেকে একজন বলে ওঠে, তাতে কি হয়েছে? সব সময় তোমার পছন্দের মানুষকেই পাবে তার কোনো মানে হয় না। তাই বলে পোপম্মা সব সময় সবার ইচ্ছা আমি মেনে নিতে পারবো না। আরিয়ান, এখন কি তুমি আমার মুখে মুখে তর্ক করবে? তোমার কাছে আমার এতদিনে এই সম্মান? আরিয়ান ফুপুকে জড়িয়ে ধরে বলে, আমি কেন কোনো দিন কাউকে তোমাকে অপমান করতে দেব না। জানি তো, আমার রাগে ছেলে আর যাই করুক আমাকে কখনো অপমান করতে পারে না। তাহলে কথা আমাকে আগে বলতে পারতেন। তার রফিক চাচা কেমন আছে এখন? রফিক ভাই এখন ভালো আছে, সে এখন তার বাড়িতে। ডক্টর তাকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছে, তাহলে ঠিক হয়ে যাবে সে। আমি এক্ষুনি তার সাথে দেখা করতে যাব। আসলে তোমার ড্রাইভার রফিক চাচা তোমাকে আনতে যাবার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করতে হয়, তাই বাড়ির অন্য ড্রাইভারকে তোমায় আনতে পাঠাই আমরা। তুমি যখন বলছো তখন তো আর তোমার কথার অবাধ্য হতে পারি না। না থাক, অনেক দূর থেকে আসছো, কাল বা পরশু যাবে তার সাথে দেখা করতে। আর বলো না, এই বেয়াদব ফাজিল মেয়ে আমাকে রাস্তার মাঝে ড্রাইভার বলে সম্বোধন করছে। কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হয় বুঝি না। সবে বুঝলাম, তা বাড়িতে এসে এইভাবে চিৎকার করা কারণ কি সেটাই এখনো বুঝতে পারলাম না। ব্যবহার দেখে তো মনে হচ্ছে কোনো বস্তির থার্ড ক্লাস মেয়ে হবে। আচ্ছা বড় আপা, অনেক বিচার হয়েছে, এবার আরিয়ান বাবা যাও ফ্রেশ হয়ে আসো। তা মেয়েটার সাহস আছে আমাদের এমন সুন্দর ছেলেকে কি করে ড্রাইভার বলছে? কোন দিক দিয়ে ড্রাইভার মনে হয়? তাই তো, এত কথার মাঝে ছেলেটা যে এত দূর থেকে আসছে সে কথা তো ভুলেই গিয়েছি। যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আরিয়ান চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। তারপর বিকেলে চৌধুরী ভিলাতে কেউ একজন এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, বড় ভাইয়া তুমি আসছো? জানো তোমাকে কত মিস করেছি। আর তুমি তো সারাদিন ব্যস্ত থাকো, তোমার যে একটা ছোট ভাই আছে সেদিকে কি খেয়াল আছে? আয়াত ছাড় আমাকে,
কেউ এভাবে হাসপাতাল থেকে এসে জড়িয়ে ধরে? ডাক্তার হয়ে এতটুকু জানিস না যে কত জীবাণু আছে তোর সাথে? যা ফ্রেশ হয়ে আগে। আরে তুমি ভুলে গেছো, তুমি যে এমন করবে তা আমি জানি, তাই হাসপাতাল থেকে একদম ফ্রেশ হয়ে তোমার কাছে এসেছি। যাক, তাহলে ভালো করছিস। বলে নিজেকে আয়াতের কাছ থেকে ছাড়িয়ে নেয়। শুনলাম তুমি নাকি নতুন নামে সেলমোহর পেয়েছো। মানে কি? শুনছি কেউ নাকি তোমাকে ড্রাইভার বলে গালি দিয়েছে। মজা নেওয়া হচ্ছে? তোর সাথে এমন করলে তখন বুঝতি। জানো, আজ একটা মেয়ে আমাকে পটাতে চেষ্টা করেছে, কিন্তু তুমি তো জানো আমি আরিয়ান চৌধুরীর ছোট ভাই আয়াত চৌধুরী। আমাকে পটানো এত সোজা নয়। তাই? তাহলে কি করছো তুমি? ডিরেক্ট মেয়ের বাড়ির ঠিকানা চেয়েছি, মেয়েটা ভয়ে পালিয়ে গেছে। খুব ভালো কাজ করছিস। এইসব মেয়েদের বেশি মাথায় ওঠাতে নেই। তার রফিক চাচার কোনো খবর জানিস? হ্যাঁ শুনেছি, সে নাকি আরাম করে গ্রামের বাড়িতে চলে গেছে, সেখানে কিছুদিন থাকবে তারপর চলে আসবে। ওহ, তাহলে একদিন সময় করে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ভাইয়া, যেদিন ইচ্ছে যেও। এদিকে অনু বাড়িতে বসে অনেক জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। সে সবের উত্তর আসতেই কিছুদিন সময় লাগবে, কিন্তু বেচারির মা তার পিছু ছাড়ে না। তা আবিরের বাপ, তোমার মেয়েকে নিয়ে কিছু ভাবছো? কি আর ভাবা উচিত বলো তো? তোমার মেয়ের বিয়ের কথা কিছু ভাবছো? আচ্ছা, কি সমস্যা তোমরা বলো তো? সারাদিন মেয়ের পেছনে বিয়ে বিয়ে করে পড়ে থাকো, মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিবে না? একদম মেয়ের মুখের বুলি বলবে না। মেয়ের প্রতি মায়া থাকা ভালো, কিন্তু বেশি মায়া ভালো না। তোমার কপালে যখন আমার মতো ভদ্রশান্ত মানুষ জুটেছে, আমার মেয়ের কপালেও তেমন কেউ জুটবে। ওরে, আমার কোথাকার রাজা বাদশাহ আসছেন, না খুঁজেই উনি পেয়ে যাবেন ওনার মেয়ের জন্য জামাই। ঠিক সময় হলে জামাই পেয়ে যাব ইনশাল্লাহ। জামাই বুঝি গাছে ধরে যে সময় হলে তুমি তাকে গাছ থেকে পেরে আনবে? এসবের মাঝে অনু এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা গো, সারা বছর আম্মা এমন বিয়ে বিয়ে করে, এসব কি ঠিক বলো তো? মোটেই না, একদম খারাপ করে তোমার মা। ও, এখন বাপে আর মেয়ে মিলে আমাকে দোষী বানাবে। থাকবো না তোমাদের বাড়িতে, চলে যাব সবকিছু ছেড়ে। তুমি যাবে কেন? আমি যাব। আলহামদুলিল্লাহ, মেয়ের তাহলে বিয়ের জন্য মত আছে। ও হ্যালো, এক্সকিউজ মি মম, আমি কি একবারও বলেছি আমি বিয়ে করব? তুই তো বলছিস এ বাড়ি থেকে চলে যাবি। তাই বলে তো বিয়ে করে শ্বশুর বাড়ি যাব, এমন কথা বলি নাই। তাহলে কোথায় যাবি তুই? এই রহিমা খালা, এদিকে এসো। রহিমা ভেতরে আসে। কি গো রহিমা, তুমি কোথায় যাবে? আসলে আফাজান, আমি কয়দিনের জন্য গ্রামে যাব। আমার ভাই অসুস্থ, তারে দেখতে। মেলা দিন তো যাই না গ্রামে। তা তুমি যাবে ঠিক আছে, এখানে অনুর কি কাজ? অনু, কি চাও তুমি? কিছু না, কিছুদিন তোমার থেকে মুক্তি। রহিমা খালার সাথে কিছুদিন গ্রামে গিয়ে থাকতে চাই। অবশ্যই তুমি গ্রামে যাবে, এখানে কোনো অনুমতি দরকার নেই। অনু ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ বাবা। এই না হলে বাবার মতো বাবা। আমি তো তোর শত্রু, তাই না রে? তার থেকে কমও না, বুঝেছো? তুমি একটু বেশি বেশি অনুকে নিয়ে চিন্তা করো। কি করব, মেয়েটা যে আমার খুব দোষী হয়। তোমার সব সময় শুধু এক কথা। বলে ওর মায়ের কপালে চুমু দিয়ে চলে যায় রেডি হতে, কারণ আজ রাতে ওরা গ্রামের পথে রওনা দিবে। তারপর অনু আর রহিমা গ্রামে চলে যায়। এদিকে গ্রামে এসে অনু সেই মজা করছে। এই গাছে উঠে পেয়ারা পাড়া, পুকুর পাড়ে বসে সবার সাথে গল্প করা, সবাই একসাথে পুকুরে গোসল করা। রহিমার ভাইয়ের বাড়িতে থাকে ওরা। সে বাড়িতে অনুকে দেখে কেউ বলবে না অনু এদের কেউ না, এ বাড়ির সদস্য মনে হবে তাকে। অনু খুব মিশুক স্বভাবের, যে কোনো পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে খুব ভালো পারে। অনুর মাঝে কোনো অহংকার নেই, একদম সাধারণ সে, কিন্তু তার মাঝে অনু অসাধারণ একজন। রহিমার পরিবারের সবার সাথে মিলেমিশে তার দিন ভালোই যাচ্ছে। অনু যেখানে থাকবে সেখানে কোনো অকাজ হবে না। তা কি কখনো হতে পারে? কখনোই না। আজও তার ব্যতিক্রম কিছু করে নাই অনু। সকালবেলা ঘটায় এক অঘটন। অনু সকালে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে এক মগ পানি নিয়ে ঘরের বাহিরে আসে কুলি করে মুখ ধৌত করতে। সে মুখে পানি নিয়ে কুলকুচি করে মুখের পানি পেছনে ফেলে দেয়, কিন্তু সে পানি কারোর গায়ে পড়ে। সে ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ইউ ডার্টি গার্ল! কেউ মুখের নোংরা পানি কারো গায়ে ফেলে?
অনু এবার দু চোখ ভালোভাবে কষলে তাকিয়ে দেখে এ আর কেউ না, সেই শয়তান বেড়া। আমি পানি ইচ্ছে করে আপনার গায়ে ফেলে দেইনি। অনু আর কিছু না বলে মগে থাকা বাকি পানিও আরিয়ানের গায়ে ছুড়ে দেয়। তারপর বলে, প্রথমে নোংরা পানি দিয়েছি না জেনে, এবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম। বলে অনু অন্যদিকে চলে যায়। এই বেয়াদব মেয়ে যে কেন আমার সামনে আসে আল্লাহই জানে। কোন জন্মের শত্রুতা আছে মাবুদ এই মেয়ের সাথে। তারপর আরিয়ান রফিক চাচাকে দেখতে তার বাড়ির ভেতরে যায়। আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন যে অনু যেই রহিমা খালার বাসায় বেড়াতে এসেছে, সেই রহিমা খালা হলো আরিয়ানের ড্রাইভার রফিক চাচার বোন। রফিক চাচার সাথে কথা বলে, আরে চাচা কি যে বলেন, আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আর আপনার জন্য আমি এইটুকু কাজ করতে পারবো না, তাই কখন হতে পারে? আরিয়ান নিজের দিকে তাকিয়ে বলে, আরে চাচা কি যে বলেন, আপনি কেন ক্ষমা চাইবেন? এই কথা বাদ দিন। তারপর রফিকের পরিবারের সাথে দেখা করে, তাদের মোটা অঙ্কের কিছু টাকা দেয়। রফিক ও তার পরিবার প্রথমে নিতে রাজি হয় না, কিন্তু আরিয়ান তাদের অনেক বুঝিয়ে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে আসে। এর কিছু সময় পর অনু সে বাড়ির ভেতরে গিয়ে বলে, বাবা, এখানে যে দেখছি ফলের দোকান দিয়েছেন, এত ফল মিষ্টি কোথায় থেকে আসছে? আম্মাজান, আমার ভাই যাদের বাড়িতে চাকরি করে সেই অফিসের বস এসেছিল, সে তার সাথে এইসব ফল মিষ্টি আর লগে মেলা টাকা দিয়ে গেছে। ও তাহলে তো ভালোই। আম্মাজান, আপনি একটু আগে আসলে দেখতে পাইতেন কি সুন্দর পোলা, যেমন দেখতে সুন্দর তেমন মনটা তার ভালা। তাই তো দেখছি, একটুর জন্য দেখা হলো না, সমস্যা নেই, নাম তো জানি, কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। এদিকে আরিয়ান বাড়িতে এসে নিজের ড্রেসগুলো চেঞ্জ করে, গোসল করে ফ্রেশ হয়ে নিজের রুমে বারান্দায় দাঁড়িয়ে থাকে। এমন সময় আয়াত এসে বলে, কি ভাইয়া, আজ আবার তোমার মুড খারাপ কেন? আয়াত আর কিছু না বলে চলে যায়। জানে ভাইয়ের সে এমন স্থানে আঘাত করেছে যেখানে থেকে এখন অনেকটাই রক্তক্ষরণ হবে। সে রক্তক্ষরণে ইচ্ছা করলেও কোনো ডাক্তার মলম লাগাতে পারবে না। মানুষের জীবন সত্যিই অন্যরকম, কেউ হাসির আড়ালে কাঁদে, আবার কেউ কান্নার আড়ালে হাসে। সেখানে আর 2-1 দিন থেকে অনু আর রহিমা চলে আসে, কারণ অনুর একটা কোম্পানিতে জবের ইন্টারভিউ আছে। ভাইবাতে পাশ করলে চাকরি শিওর। আজ অনুর খুব তাড়াহুড়া, কারণ আজ ওর ইন্টারভিউ আছে। সে খুব দ্রুত রেডি হয়ে বাড়িতে ভার্সিটির নাম করে মিথ্যা বলে ইন্টারভিউ দিতে চলে যায়। যদি আর চাকরি হয় তাহলেই সবাইকে সারপ্রাইজ দিবে। অনেক সময় ধরে অনু ওয়েটিং রুমে অপেক্ষা করছে কখন ইন্টারভিউয়ের সময় হয়। নির্ধারিত সময় অনুর নাম ধরে ডাকা হয় সেখানে। তারপর অনু ইন্টারভিউ খুব সুন্দরভাবে দিতে পারে, তাই সবাই ওর অ্যাটিটিউডে খুশি হয়ে জবটা অনুকে দিয়ে দেয় এবং বলে পরের দিন থেকে জয়েনিং। সকালে আগে এসে কাগজের ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। তারা সবকিছু ঠিক করে রাখবে, সে এসে তার কাজ বুঝে নেবে। অনু তো খুশিতে বাড়ি গিয়ে বড় ভাই আবিরকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজ অনুমনু এত খুশি যে? ব্যাপার কি? সত্যি ভাইয়া, আমি অনেক খুশি। কি অকাজ করেছিস যে এত খুশি? অনু আবিরকে ছেড়ে দিয়ে সোজা সামনে দাঁড় করিয়ে কোমরে দুহাত দিয়ে বলে, মোটেই কোনো অকাজ করি নাই, কি করেছি জানলে সবাই গর্ব করবি। হ্যাঁ, তুই করবি গর্ব করার মতো কাজ? ভাবা যায়? কোন অকাজ যে করছিস আল্লাহই জানে। অনুর বাবা অনুর হাত ধরে নিজের পাশে বসিয়ে বলে, কি করছো মামুনি, বলো তো শুনি। বাবা, আমার চাকরি হয়ে গেছে। সবাই একসাথে বলে, কি? তোকে কোন অফিসে মানুষ চাকরি দিল রে? দেখ গিয়ে কোনো অফিসে মাছি তাড়াবে, সে কাজ পেয়েছে। তা না হলে ওর যে যোগ্যতা, কে দেবে ওর মতো মেয়েকে কাজ? এই তোমরা চুপ করবে। অনু মা, বলো তুমি কোথায় চাকরি পেয়েছো? বাবা, আমি চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানিতে চাকরি পেয়েছি, কাল থেকে জয়েন করব। এই দেখো জয়েনিং লেটার। সবাই তো পুরাই ভ্যাবাচাকা খেয়ে যায়। তাদের মেয়ে নিজের কোম্পানি ছেড়ে অন্যের কোম্পানিতে জব করবে, ভাবা যায়? এত বড় কোম্পানিতে তুমি কাজ করবে, এ তো ভালো কথা। তুমি আমাদের কোম্পানিতে জব করলেও তো পারতে। বাবা, তোমার কোম্পানিতে জব করে তো আর নিজের পরিচয় তৈরি করতে পারবো না। সবাই বলবে তখন বাবার আছে তাই পেয়েছি, নিজের যোগ্যতায় পাইনি। আমি তোমাদের ছাড়া নতুন এক পরিচয় তৈরি করতে চাই। তারপর আর কেউ কিছু বলে না। তাদের মেয়ে যা ইচ্ছে তাই করতে পারে, সমস্যা নেই, সে স্বাধীনতা অনুর আছে। আবির মিষ্টি এনে অনুকে খাইয়ে বলে, অভিনন্দন বনু, বেশি করে মিষ্টি খা আর ভালো মতো কাজ করে আমাদের সবার মাথা গর্বের সাথে আরো উঁচু করবি। অনু আবিরকে জড়িয়ে ধরে বলে,
ধন্যবাদ ভাইয়া তোমাকে, এত এত ভালোবাসি তোমাকে। ভাইকে পেয়ে আমাদের কি ভুলে যাবি? বাবা মা তোমাদের তিনজনকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তারপর অনু সারা রাত ঘুমাতে পারে না। কাল থেকে জব করবে। উফ, কত নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন একটা জীবন শুরু হবে, ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সারা রাত বেচারি অনু খুশির ঠেলায় ঘুমাতে পারে নাই। যেই না একটু চোখ লেগে গিয়েছিল, তাও ভোরে আজানের সুর শুনে ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে। নামাজ পড়ার শেষে কি আর করবে তাই ভাবতে থাকে। সে ভোর থেকে রেডি হতে শুরু করে, নিজেকে একদম পারফেক্টভাবে রেডি হয়ে বসে থাকে। এদিকে সকাল 8টায় নাস্তার টেবিলে অনুবনো তার রাতে ঘুম ঠিক মতো হয়েছে তো? অনু একটু ভাব নিয়ে বলে, কেন, ঘুমের আবার কি হবে? ঘুম ঠিক মতো কমপ্লিট হয়েছে, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। কি যে বলিস, আমি না ভাবলে কে ভাববে বল? প্রথম যেদিন আমি বাবার অফিসে জয়েন করি, সেদিন সারা রাত আমার একটুও ঘুম আসে নাই। খুব টেনশন কাজ করতেছিল মাথায়। আমার কোনো টেনশন নেই। হ্যাঁ, তোমাকে আমার টেনশনে কথা বলে মরি, তাই না? আবির, বাদ দাও অনুর কথা। যে দুষ্টু মেয়ে, আর না আছে কোনো কাজের যোগ্যতা। আজ জয়েন করবে তো আজকেই চাকরি ছেড়ে চলে আসবে। যদি চাকরি ছেড়ে না আসি তখন কি করবে? তুই যদি 1 মাস চাকরি করতে পারিস তাহলে আর তোর বিয়ের কথা বলবো না, কিন্তু যদি ছেড়ে চলে আসিস তাহলে তোকে আমাদের পছন্দ মতো বিয়ে করতে হবে। আমি রাজি, আমিও দেখিয়ে দিব আমি কি কি করতে পারি। তোমাদের কথা মতো না জীবন নিয়েও বিয়ের আসরে বসবো না। তারপর অনু তাড়াতাড়ি সবার থেকে বিদায় নিয়ে অফিসে যাবার জন্য বেরিয়ে যায়। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে, আমাকে কি বাড়ির মানুষ ছাগল পেয়েছে যে বিয়ে দিয়ে বিদায় করবে? এই অনুকে তো চেনে না, অনু কি জিনিস। অফিসের গেটে ঢুকতেই সে আরিয়ানের সাথে ধাক্কা খায়। সামনে তাকিয়ে বলে, ওরে সারা ছাত্রা কাটা, আমারে ফলো করতে করতে আমার অফিসে চলে আসছিস? এর কি খেতে কোনো কাজ নেই না কি? হাই ডার্টি গার্ল, আর ইউ ক্রেজি? নিজেকে আয়নাতে ভালো মতো দেখেছ যে তোমাকে ফলো করতে যাব? তাও এই আমি? আমাকে দেখে তোমার কি মনে হয়? লুক অ্যাট মি। ওরে সোনার চান্দু, আমি যেখানে যাই সেখানেই পৌঁছে যাই, আবার আমাকে নিয়ে নিন্দা করতে আসছে। নিজে বাড়িতে গিয়ে ভালো করে আয়না দেখুন। আমার মতো আমার সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন যায়, তাই না? সব বুঝি আমি। আজ অফিসের প্রথম দিন বলে কিচ্ছু বলছি না, নাহলে না ঘরটা মোটকে দিতাম। তাই বলে আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যায়। ও আই সি, এই ডার্টি গার্ল এই অফিসের। নট ব্যাড ফর হার। ওয়েট অ্যান্ড সি, আমাকে অপমান করার শখ মিটে যাবে। অনুকে অফিসের ম্যানেজার কিছু কাগজ দেয় স্বাক্ষর করতে। কাগজে কি লেখা আছে তা না পড়ে স্বাক্ষর করে দেয়। অনু ম্যানেজারের হাতে কাগজগুলো দিয়ে বলে, কি কাজ আজ থেকে আমার? আজ থেকে আপনি এই অফিসের বসের পিএ। কিন্তু আমি তো একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে এসেছিলাম, বিয়ে কি করে হয়ে গেলাম? আমি জানি না, হয়তো আপনার মাঝে কোনো ভালো গুণ দেখেছে তাই এই পোস্ট অফার করেছি। আপনি বরং বসের সাথে কথা বলে দেখুন। এখান থেকে সোজা গিয়ে বাম পাশে স্যারের কেবিন। অনু সোজা বসের ক্যাবিনে এসে নক করে। অনুমতি পাওয়ার পর রুমে প্রবেশ করে। স্যার, আমি তো একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে এসেছিলাম, এত বড় পোস্ট কিভাবে আমাকে দিলেন? এর যোগ্য তো আমি না। আরিয়ান নিজের মুখের সামনে থেকে ফাইল সরিয়ে বলে, জানি তো আপনি পিএ হবার যোগ্য না, সেই জন্যই তো পিএ পোস্টে রাখছি আপনাকে, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। অনু তোতলাতে তোতলাতে বলে, আপনি আপনি এখানে বসের কেবিনে কি করছেন? আমার অফিসে আমি থাকবো না তো কে আপনার বর থাকবে? অনু একটু লজ্জা পেয়ে বলে, না স্যার, সে থাকলে কি আপনি সামনে থাকতেন? সে থাকলে তো ভালোই হতো। জাস্ট শেট আপ ইউ ইডিয়েট। এই, একদম ধমক দিয়ে কথা বলবেন না। আপনার মতো মানুষ এই অফিসের বস আগে জানলে না কখনো কাজ করতে আসতাম না, না জেনে এসে ফেসে গেছি। আপনি কি দেখে যে বস হয়েছেন না আল্লাহ জানে। ড্রাইভার হবার যোগ্যতা নেই আপনার। আহিয়াত খান অনু, কাজের মিল থাক বা না থাক তাতে আপনার কি? আমার কিছু না, আবার অনেক কিছু। এখন আপনি আমার পিএ, সো আমার অনেক কিছু। কিসের পিএ? করবো না, আপনার চাকরি ছেড়ে চলে যাব আমি আমার বাড়ি। বলে দরজা খুলবে তখন তাহলে 50 লক্ষ টাকা দিয়ে যান। অনু থ হয়ে দাঁড়িয়ে যায়। ফিরে এসে বলে, কিসের টাকা? চাকরি করবো না তো টাকা কেন দিব? মামা বাড়ির আবদার নাকি?
আপনি একটু আগে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন তাতে লেখা আছে 1 বছরের আগে এই অফিস থেকে আপনি কাজ ছেড়ে যেতে পারবেন না। আর এই 1 বছরের আগে যদি যান তাহলে অফিসকে জরিমানা বাবদ এই টাকাটা দিয়ে যেতে হবে। টাকা দিতে রাজি আছি, তাও চাকরি করব না। এমন সময় অনুর মার কথা মনে পড়ে। চাকরি করবি না বিয়ে করে সংসার করবি? বাবা, ডার্টি গালের দেখি টাকার গরম আছে। অনু কিছু না বলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে দেয়। আরিয়ান ধমক দেয় জোরে। একদম চুপ। অনু আরিয়ানের হাত ধরে বলে, স্যার গো, আপনার চাকরি করতে আমি রাজি আছি। 50 টাকা হলে কথা ছিল, এত টাকা আমি কই পাবো? আচ্ছা, এইবার না কখন লাইনে আসছো। যাও, আমার ডান পাশের কেবিন তোমার, সেখানে গিয়ে বসো। আমি দরকার হলে ডাক দিব, ডাকার সাথে সাথে এসে হাজির হবে। অনু নিজের ডেস্কে বসে আরিয়ানকে হাজার গালি দিচ্ছে। শালা খারুস, টিকটিকি, হনুমানের 14 নম্বর বংশের নাতি তুই, খচ্চরের বড় বাপ, শয়তানের নানা। তুই কি ভেবেছিস হ্যাঁ, তোর টাকা দিবার ভয়ে চাকরিতে জয়েন করেছি? আরে বোকা না, বিয়ের ভয়ে করেছি। চাকরিটা না করলে মা বিয়ে দিয়ে দিবে তাই। একটু পর আরিয়ান অনুকে ডেকে পাঠায়। স্যার আমাকে ডেকেছেন? না, আমি তো আমার পিএকে ডাকছি। আপনি কি আমার পিএ নাকি অন্য কিছু? জি, আপনার বিয়ে হাজির, বলুন কি করতে হবে? নিচে গাড়িতে আমার কিছু ফাইল আছে, তা সিঁড়ি দিয়ে হেঁটে আনতে হবে। এই আর কি কথা, আমি এক্ষুনি আনছি। নিচে এসে গাড়িতে দেখে 4-5টা ফাইলের বান্ডিল বাঁধা। তা এত যে সে একবারে নিয়ে যেতে পারবে না। শয়তান বান্দর, তোর মনে এই ছিল কেন? এই কাজটা অন্য কাউকে দিয়ে করালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? হনুমান এর কিচ্ছু না বলছি। হনুরে, তুই আজ মরে ভূত রে। অনু সেই ফাইলগুলো নিয়ে অনেক কষ্টে 3-4 বার 10 তলায় ওঠানামা করে। তারপর আরিয়ান সারাদিন ওকে দিয়ে এটা ওটা করাতেই থাকে। শেষে বসের ক্যাবিনে বসে কান্না শুরু করে। সবে তো শুরু ডার্টিগাল, আগে আগে দেখো আর কত কি করি। আমার সাথে তুমি যেইগুলো করেছ এখন তার ফল ভোগ করো। আমাকে মেরে ফেলতে চান? এমন ইনোসেন্ট কিউট বাচ্চা মেয়ের সাথে এমন করতে একটুও কষ্ট লাগে না? ও স্যার, আপনার মনে কি একটুও দয়া মায়া নেই? অল্প একটু কষ্ট লাগে তো, তাই এখন তোমাকে ছুটি দিচ্ছি। কাল ঠিক 9টায় অফিসে আসবে। যদি দেরি হয় তাহলে বুঝতেই তো পারছো। অনু খুশি হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বাজে। নাক সিটকে বলে, 1 ঘন্টা আগে অফিসের সময় শেষ হয়েছে, এখন নাকি ছুটি? আরো সময় থাকতে চাও? তাহলে থাকো, আমার সমস্যা নাই। তুমি চাইলে সারা রাত এখানে থাকতে পারো। আমার মরার শখ নাই। তাই বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। অনু বাড়িতে এসে কোনো রকমে ভেতরে প্রবেশ করে অনেক কষ্টে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অনুর মা মেডিসিন দিয়ে যায়। মেডিসিন খেয়ে অনু চুপচাপ শুয়ে পড়ে। কিরে, তুই হাত মুখ না ধুয়ে নাস্তা পানি না খেয়ে এভাবে শুয়েছিস কেন? কিছু হয়েছে নাকি? সব আমার কর্মের ফল। তোমার আবদার না পূরণের যে সংকল্প নিয়েছি তার জন্যই এই ভোগান্তি আমার। তোর কি মাথা ঠিক আছে? এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? কিছু না, আমার হাত পা মাথা ব্যথা করছে। একটা ব্যথা কম হবার মেডিসিন দিয়ে যাও তো। তুই তো অফিসে কাজ করতে গিয়েছিলি, কোনো মাঠে তো আর হাল চাষ করতে যাসনি, তাহলে তোর হাতে পায়ে ব্যথা হলো কিভাবে? দেখো, এত কথা বলতে পারবো না। মেডিসিন দিলে দাও, না দিলে যাও। আজ এটা কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, ভালো লাগছে না। তোর যে মাঝে মাঝে কি হয় তা একমাত্র আল্লাহ জানে। থাম, মেডিসিন দিয়ে যাচ্ছি। মনে মনে আরিয়ানকে মনের সুখে হাজার হাজার গালি দিতে থাকে। শালার বস, তোরে না আমি তেলাপোকার জুস বানিয়ে খাওয়াবো, তারপর কফির সাথে মিশিয়ে। আর না হয় টিকটিকির সাথে তোর বিয়ে দিব। চঙ্গলি কুত্তা একটা। আমাকে দিয়ে এত কাজ করিয়েছে যে আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহ তোর ভালো কখনো করবে না। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালে অনু তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়, নিজে কোনো রকম ভাবে তৈরি হয়। নিচে এসে হালকা নাস্তা করে। আজ নাস্তার টেবিলে অনু চুপচাপ ছিল। তারপর আর কিছু না বলে অফিসে চলে যায়। অনু অফিসে আরিয়ানের আগে আসে। আরিয়ানের ক্যাবিনে ঢুকে টেবিলের সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে চুপচাপ ক্যাবিনের বাইরে এসে দারোয়ানের মতো পাহারা দিচ্ছে। কখনোই উগান্ডার বাসিন্দাদের জামাই আসবে। আরিয়ান অফিসে এসে দেখে অনু দারোয়ানের স্থানে বসে আছে চুপচাপ। কিছু না বলে ক্যাবিনে প্রবেশ করে দেখে সবকিছু পারফেক্ট ভাবে সাজিয়ে রাখা। শালার বস, কাল তো আমাকে দিয়ে খালি খালি হাড়ের বলদ চড়ানোর মতো চড়িয়েছ। আজকে খালি কিছু উল্টাপাল্টা করো, এক লাথি দিয়ে না উগান্ডা সাগরে ফালাই দিব, বচ্চা পেটা। আরিয়ান একটু পর অনুকে সাথে করে অফিসের বাইরে মিটিং এর জন্য যায়।
মিটিং শেষে সেখান থেকে সবাই লাঞ্চ করতে রেস্টুরেন্টে যায়। আরিয়ান অনুকে দিয়ে বেয়ারার কাজ করায়। অনু সবাইকে খুশি মনে খাবার সার্ভ করে, সুন্দর মতো সবার দেখাশোনা করে। সবার খাবার শেষে আরিয়ান উঠে অনুর হাতে 1000 টাকার নোট দিয়ে বলে, এটা রাখো। অনু টাকা হাতে নিয়ে জিজ্ঞেস করে, স্যার কিসের জন্য টাকা দিচ্ছেন আমাকে? কেন দিব জানো না? ও, তুমি জানবে কি করে? এত বড় হোটেলে কখনো আসছো? কখনো যে আসো নাই তা জানি। তুমি যে সবাইকে খাবার পরিবেশন করছো, এটা তার জন্য সবার পক্ষ থেকে তোমার টিপস। অবশ্য কোনো কারণে যদি আমি তোমাকে চাকরি থেকে বের করে দেই, তাহলে তুমি এই ওয়েটারের কাজটা খুব ভালোই পারবে। হুম। তা আপনি আমাকে বেয়ারার কাজের জন্য টিপস দিচ্ছেন? আমাকে চাকরি থেকে বের করে দিলে বাঁচি বাবা। অনু আরিয়ানকে বলে। ওয়েট আ মিনিট স্যার। নিজের ব্যাগ থেকে আরো 1000 টাকার নোট বাহির করে সেখানে থাকা সার্ভেন্টের হাতে দিয়ে বলে, এই 2000 টাকা আপনার টিপস আমাকে সাহায্য করার জন্য। আমার স্যারের মনটা একটু ছোট তো, তাই 1000 দিয়েছে, কিন্তু আমি তো সেটা পারি না, তাই 2000 দিলাম। আরিয়ান রেগে বলে, আমাকে অপমান করা হচ্ছে এভাবে? আহা স্যার, আগে জানতাম বড় লোকেরা কিপটে হয়, এখন তো দেখছি শুধু কিপটে নয়, হাড় কিপটে হয়। না হলে এত কষ্ট করে সার্ভ করলাম, তার বিনিময়ে মাত্র 1000 টাকার নোট। সত্যি বড় লোকদের নিয়ত ভালো না। অনু, আর ইউ ইনসাল্ট মি? ভুলে যাবে না আমি তোমার বস, কি করতে পারি তোমার সাথে। ছি 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 স্যার, আমি আর অপমান, তাও আবার আপনাকে? এটা করার কোনো অধিকার এই ডার্টি গার্লের নেই। আই থিঙ্ক স্যার আই হ্যাভ জাস্ট ডান মাই জব। সো এখন তো আমার ছুটি, বাসায় চলে গেলাম স্যার। বলেই অনু চলে যায়। তারপর আরিয়ান সবাইকে বিদায় দিয়ে বাড়িতে চলে যায়। রাগে অপমানে আরিয়ানের পুরো শরীর জ্বালা করছে। কি সাহস ফাজিল মেয়ের, আমাকে অপমান করে! এই আরিয়ান চৌধুরীকে! এর ফল যে খুব ভালো হবে না তা হয়তো মেয়েটা জানে না। তারপর আরিয়ান রুমে গিয়ে বাথরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নেয়। আরিয়ান গোসল কমপ্লিট করে রেডি হয়ে নিজের ড্রয়িং রুমে আসে পুরো পরিবারের সাথে বসে আড্ডা দিতে। তখন ওর ফুপু আম্মা বলে, আরিয়ান, তোমার তো দেশে আসা অনেক দিন হয়ে গেছে। জি ফুপু আম্মা। আমি ভাবছি তুমি এবার সংসারী হও, তোমার জন্য মেয়ে দেখা শুরু করছি। আরিয়ান একটু চুপ থেকে বলে, আচ্ছা, আপনি যা ভালো মনে করেন আমি তাই করব। সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। আরিয়ান নিজের 2 হাত মুঠো করে নিজেকে বলে, কেন 10 বছর আগে ওই দুর্ঘটনা ঘটে? আমার জীবনটা কেন এইভাবে এলোমেলো হয়ে গেছে? কি দোষ ছিল আমার? আমি তো আমি নই। আমি আমার আগের আমিটাকে যে বড্ড বেশি মিস করি। পেছন থেকে আয়াত এসে আরিয়ানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আর কত এভাবে নিজে কষ্ট পাবি? এবার তো থাম। জানি না, যতদিন না আমি মরে যাচ্ছি ততদিন তো এভাবে থাকতে হবে। ভাইয়া, তুই মোটেও মরার কথা বলবি না প্লিজ। তোকে হারাতে পারবো না, আবার এভাবে ধীরে ধীরে কষ্ট পেতে দেখতে পারবো না। আরিয়ান আয়াতকে জড়িয়ে ধরে বলে। আয়াতের অগোচরে আরিয়ানের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে অনু বাড়িতে এসে রাগে গজগজ করতে করতে বলে, আচ্ছা তুমি বলো তো খালা, বড় লোকের এত খারাপ হয় কেন? আম্মা জান, এগুলো কি তা কন আপনি? আপনারাও তো বড় লোক, আর কত ভালা মনের মানুষ। কিসের ভালো কিসের খারাপ? যাদের টাকা বেশি থাকে না, তাদের মনটা তার থেকেও বেশি ছোট হয়। আম্মা জান, আপনারে কেউ কিছু কইছে নাকি? কেউ আমাকে কিনা 1000 টাকা টিপস দেয়, ভাবা যায়? শালা দিবি যখন তখন 5-10 হাজার টাকা দিবি না, ফকিনির মতো 1 টাকা দেয়। ওই ব্যাটার কপালে জীবনেও ভালো বোঝ উঠবে না। ও ভাবি জান, দেখেন আম্মা জানের মাথা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি আহেন গো ভাবি। এই খালা, আমারে কেন ডাকো? যাও তো আমার রুম থেকে চলে যাও। যত সব, কাউরে না মনের কথা বলাও দেখি পাপ। একমাত্র রিমাই আছে যার কাছে সব কথা আমি বলতে পারি। সে সময় রেডি হয়ে অনু রিমার বাড়িতে চলে যায়। আরে অনু যে, তা হঠাৎ এতদিন পর বুঝি আমার কথা মনে পড়েছে? সারা বছরই মনে পড়ে, কিন্তু সময় কই। মায়ের বিয়ের চক্কর থেকে বাঁচতে গিয়ে আরেক চক্করে পড়েছি রে। তা তো বুঝলাম। তুই ব্যস্ত না হলে আমাকে ভুলবি না কখনো। আমি না হয় ব্যস্ত, তুই কেন যোগাযোগ করিস না? আরে কি বলবো, রিমিয়াপুর বিয়ে নিয়ে বাড়িতে কথাবার্তা চলছে, তাই ব্যস্ত। তোর বোন আর বিয়ে? যে ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড বদলায় সে করবে বিয়ে, ভাবা যায়? এই জন্য তো এবার বিয়ে দিয়ে আপুমনিকে সংসারী করা হবে, যাতে এই স্বভাব বদলায়।
কয়লা ধুলে কিন্তু কয়লার ময়লা যায় না। তোর বোনও না ঠিক তেমন। যার কপালে তোর বোন আছে সে পোলার কপালে মনে হয় ঠাডা পড়া আছে। অনু, আপু মোটেও এত খারাপ না। শোন, তোকে একটা কথা বলি আজ, যেদিন রিমিয়াপুর বিয়ে হবে তুই সাবধানে থাকবি। পলা তো যায় না, তোর বোন বিয়ের দিন পালিয়ে গেলে তোকে ধরে ওর বরের সাথে বিয়ে দিয়ে দিবে। কথায় আছে না, শকুনের দোয়াতে গরু মরে না। তোর কথা মতো আমার আপু পালাবে না। ধুর, বাদ দে। তোর বোনের বিয়ের জন্য আমার আবার ছুটি নিতে হবে, ভাবা যায়? যে খচ্চর বস ছুটি দিবে কিনা আল্লাহ মালুম। আচ্ছা, তোর দিনকাল কেমন যাচ্ছে রে? খারাপ রে, খুব খারাপ। এমন এক বস কপালে জুটেছে আমাকে নাস্তা নাবুদ করে ছাড়ে। আরে আমার মনু পাখিটা, এর থেকে বিয়ে করে সংসার করলেই ভালো কাজ হতো। তুইও মায়ের সুরেই কথা বলছিস? ধুর, ভাল লাগে না। এই, অনেক রাত হয়েছে, বাড়ি যাই। অন্য আরেকদিন দেখা করতে আসবো। আজ এখানে থেকে গেলেই তো পারতি। অন্যদিন আসবো, আজ তো যেতে হবে। রিমার থেকে বিদায় নিয়ে ওদের বাড়ির বাইরে চলে আসে। অনু ঘড়িতে চোখ বুলিয়ে দেখে রাত 1:30 বাজে। আল্লাহ গো, এখন বাড়ি যাব কেমন করে? বাড়ির গাড়ি তো লগে আনি নাই আম্মা গো, এখন আমার কি হবে? অনু রিমাদের বাড়ি থেকে অনেকটা দূরে রাস্তার পাশে এসে দাঁড়িয়ে দেখছে বাড়িতে যাবার জন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। অনেক রাত হবার জন্য কোনো গাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আজ বাড়ি থেকে গাড়ি তো আনি নাই, তা ঠিক, কিন্তু সাথে মরার মোবাইলটা আনতে ভুলে গেছি। আজ যদি একটা প্রেমিক থাকতো তাহলে কোনোদিন মোবাইল বাড়িতে ভুলে রেখে আসতাম না। অনুরে, আজ যদি তোর 5-10টা বয়ফ্রেন্ড থাকতো তাহলে একটা না একটা তো ঠিকই কাজ করতো। এমন সময় পেছনে কোনো শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে অনুর দিকে এগিয়ে আসছে। অনু মনে মনে ভাবছে, এত রাতে এমন খারাপ পোলাপান মোটেই সিচুয়েশন সুবিধার নয়। আল্লাহ, বিয়ে এখনো করি নাই, 10টা-5টা বাচ্চাও হলো না, এখনই মরতে চাই না। সাহায্য করতে কেউ আসবে না, নিজেকে নিজেরই সাহায্য করতে হবে। আবার অনু বিড়বিড় করে বলে, ওরা এসে আমার সাথে খারাপ কিছু করার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। যেই ভাবনা অনুর সেই কাজ। অনুর দৌড় দেওয়া দেখে ছেলেগুলো অনুর পেছনে দৌড় দেয় আর বলতে থাকে, ওই সুন্দরী, দাঁড়াও, পালায় যাও কেন? আমাদের সাথে একটু মজা করে যাও। মাঝরাতে একা ফাঁকা রাস্তায় আর কখনো পাবে না। অনু মনে মনে কত দোয়াদৌড় যে পড়ছে তা আল্লাহই জানে। আল্লাহ, এই রাতে আমার কি হবে? কে বাঁচাবে আমাকে? আমি তো কোনো গল্পের নায়িকাও না যে হিরো এসে আমাকে বাঁচাবে। আল্লাহ, আজ আমার যদি একটা হিরো থাকতো তাহলে কি খুব ক্ষতি হতো। অনু নিজের কাঁধের ব্যাগটা জড়িয়ে ধরে মুড়ি বাঁচি দৌড় দেয়। চোখ কান সব যেন আকাশে উঠাইয়া রাখছে। বেচারি খুব ভয় পেয়েছে আর হাঁপাতে হাঁপাতে রাস্তার মাঝে চলে আসে। তারপর হঠাৎ করে একটা গাড়ির সাথে অনু ধাক্কা খায়। খুব একটা জোরে ধাক্কা লাগে না, তারপরও নিজের ব্যালেন্স রাখতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে একটু কপাল কেটে যায়। গাড়ি থেকে মানুষটা নেমে এসে অনুর হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে দেয়। অনু কোনো কিছু না দেখে না বুঝে ভয়ে সামনের মানুষটাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। প্লিজ আমাকে বাঁচান। অনুর পেছনের ছেলেগুলো সামনে এসে বলে, ওই মায়ারে আমাগো দিয়ে দিন, ওইটা আমাদের ভাগ্যের। তুই বেটা মাঝখান থাইকা আইসা বুকে আগলাইয়া রাখছিস। মেয়েটাকে তোদের সম্পত্তি আমার বুকে আছে, যদি সাহস থাকে আমার কাছ থেকে নিয়ে যা। ছেলেগুলো এগিয়ে এসে একজন অনুর হাত ধরতে যাবে তার আগেই আরিয়ান তার হাত ধরে ফেলে, বলে, আমি থাকতে ওকে স্পর্শ করা এত সহজ হবে না। সেই ছেলেটিকে খুব জোরে আরিয়ান ধাক্কা দেয়। এতে ছেলেটি দূরে ছিটকে পড়ে যায়। অন্য ছেলেরা মারামারি করতে এগিয়ে আসবে, ঠিক সে সময় সে রাস্তায় পুলিশের গাড়ি চলে আসে। রাস্তার মাঝে এত রাতে এত ছেলে দেখে তারা গাড়ি থামায়। পুলিশের গাড়ি দেখে ছেলেগুলো পালিয়ে যায়। একজন পুলিশ আরিয়ানকে বলে, এখানে কি হয়েছে? আরিয়ান বলে, ছেলেগুলো মেয়েটাকে ডিস্টার্ব করছিল। তখন পুলিশগুলো অনুকে বলে, ম্যাম, আপনি আমাদের সাথে চলেন, আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এত সময় পর অনুর খেয়াল হয় সে কাউকে জড়িয়ে ধরে আছে। তাড়াতাড়ি আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। এবার অনু আরিয়ানের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি? ওহ মিস পিএ, আপনি? তাই তো বলি, এত রাতে একটা মেয়ে একা একা এর রাস্তায় কি করে? কমন সেন্স থাকলে তো কোনো মেয়ে এভাবে থাকবে না। আমার বোঝা উচিত ছিল এত রাতে আপনি ছাড়া আর অন্য কেউ বিপদে পড়বে না। আর যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিলেন, মনে হচ্ছে আমি আপনার বিয়ে করা হাজবেন্ড। দেখুন, আমি ইচ্ছে করে বিপদে পড়ি নাই। বান্ধবীর বাড়ি থেকে যাবার পথে ওরা আমার পিছু নেয়, তাতে আমার দোষ কোথায়? আর বান্ধবীর সাথে আড্ডা দিতে কখন যে এত রাত হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারিনি। আর আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি ইচ্ছে করে এমন করেছি। কই, খারাপ কোনো ড্রেস তো পরিনি।
যাতে কোনো রাস্তার মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। শুধু একা কাউকে অসহায় অবস্থায় পেলেই হয়, তার সুযোগ নিতেই হবে, তাই না? এই মেয়ে, চুপ থাকতে পারো না? একবার কথা বলা শুরু করলে আর চুপ করার নামই নাই। আল্লাহ জানে এই বাড়ির মানুষ কিভাবে এই আনলিমিটেড ঝামেলাকে সহ্য করে। আমার বাড়ির মানুষকে নিয়ে আপনার ভাবতে হবে না, তাদের নিয়ে ভাবার জন্য আমি আছি। হ্যাঁ, আপনি আছেন, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। আমার স্থানে অন্য কেউ থাকলে আজ ছিল আপনার কপালে শনি রবি সোম, তখন বুঝতেন। শনি রবি সোম এগুলো আবার কি? জানি না। ওই আপনি যে দিন থেকে আমার জীবনে এসেছেন সেই দিন থেকেই কোনো না কোনো বিপদে নিজেও পড়েন, আবার আমাকেও ফেলেন। কাহিনীটা কি বলেন তো? এবার পুলিশের একজন বলে, স্যার, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তাই বলে তারা চলে যায়। ওই পুলিশ, থামেন আপনারা, আমাকে নিয়ে যান। আমি একা একা বাসায় যাব কি করে? ঠিক আছে, আল্লাহ তোমার বিচার করছে। ওই শয়তান বজ্জাত খচ্চর বস, তোর জন্য আমার গাড়ি চলে গেছে। আমি এখন বাড়ি যাব কি করে? কে দিয়ে আসবে? জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? ওইটা আপনার বাবার গাড়ি ছিল না যে আপনাকে না নিয়ে চলে গেছে, তার জন্য আপনি এভাবে বলছেন। আমার বাবার গাড়ি নয়, কিন্তু সরকারি গাড়ি তো ছিল। আমাকে নিয়ে গেলে ওদের কি সমস্যা হতো? বজ্জাতের হাড্ডি সব। আমি এখন বাড়ি যাব কেমন করে? আমি ছাড়া আর কোনো রাস্তা নেই, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আমার গাড়িতে গিয়ে বসুন। অনু সোজা গাড়ির কাছে গিয়ে পেছনের সিটে বসে পড়ে। আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? না তো, কখনোই না। আপনি তো আমার বস, ড্রাইভার হতে যাবেন কেন? তাহলে সামনের সিট রেখে পেছনে কেন বসছেন? ও সরি, বুঝতে পারিনি। আরিয়ান এসে বলে, তারপর পেছন থেকে নেমে গাড়ির সামনে এসে বসে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করে আগে অনুকে হাসপাতালে নিয়ে যায়। মেম সাহেব, আপনি কষ্ট করে একটু নামবেন। আপনি হাসপাতালে কেন আসছেন? আমি তো বাড়ি যাব। আপনি মাথায় যে গোতা খাইছেন তা বুঝি ভুলে গেছেন? কিন্তু আমি ভুলি নাই। ওহ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি তো আর ভুলতে পারি না, কারণ আমার পিয়ে অসুস্থ থাকলে তো আমারই ক্ষতি। আপনি নিজের ভালোর জন্যই এনেছেন, আমার জন্য না। কত স্বার্থপর আপনি! আল্লাহ, এ তো দেখি পুরাই খচ্চর। এ ব্যাটার কপালে কোনো দিনও ভালো হইব না। তারপর অনু আর আরিয়ান হাসপাতালের ভেতরে যায়। সেখানে অনুর মাথায় ডাক্তার ড্রেসিং করে দেয় আর বলে, বেশি লাগে নাই, একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে। তারপর আরিয়ান অনুকে নিয়ে আবার গাড়ি ড্রাইভ করতে শুরু করে। অনু চুপচাপ গাড়িতে বসে আছে। তা মেম সাহেব, আপনি কোথায় যাবেন? কষ্ট করে একটু বাড়ির ঠিকানাটা কি দেওয়া যাবে, নাকি আমার সাথে আমার বাড়িতে যাবেন? মতলবটা কি? আপনার বাড়িতে তো অবশ্যই যাব না। আপনি যে মানুষ, নিজের বাড়িতে নিয়ে গিয়ে না জানি কি করবেন। এই মেয়ে, সোজাভাবে উত্তর দিতে পারো না, নাকি সোজা কথার মেয়েই না? সোজা গিয়ে বামে যাবেন, তারপর ডান পাশের মোড়ে। বলে আবার চুপ করে বসে থাকে। আরিয়ান অনুর কথা মতো মোড়ে এসে গাড়ি দাঁড় করায়। অনু গাড়ি থেকে নামতে যাবে তখন, এটা তো বড় বিজনেসম্যানদের এলাকা, তুমি বড় লোকদের এলাকায় থাকো? না স্যার, এর পেছনের বস্তিতে থাকি। আর আমাকে নামিয়ে দিতে আসার জন্য ধন্যবাদ। আরিয়ান আর কিছু বলবে তার আগে অনু চলে যায়। মেয়েটার মাঝে কোনো একটা ব্যাপার আছে। দেখতে সাধারণ, কিন্তু কাজ করার স্টাইল, কথা বলার স্টাইল, সবকিছু কেমন যেন অন্যরকম। এসব ভাবতে ভাবতে আরিয়ান বাড়িতে চলে আসে। আরিয়ান বাড়িতে আসতেই ওর মা এসে দরজা খুলে মা, দেয়। তুমি এখনো জেগে আছো? ঘুমিয়ে গেলেই তো পারতে। কি যে বলিস বাবা, যে মায়ের ছেলে এত রাতে বাড়িতে আসে সে মা কি শান্তিতে ঘুমাতে পারে? আরিয়ান ওর মাকে জড়িয়ে ধরে বলে, আরে মা, আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি ভালো আছি। আরিয়ানের মা হঠাৎ দেখে আরিয়ানের শার্টের রক্ত লেগে আছে। তাড়াতাড়ি ছেলেকে বলে, এই তোর কি হয়েছে? রক্ত কেন শার্টে? আমার কিছু হয়নি, রাস্তায় একটা মেয়ে গাড়ির সাথে ধাক্কা খায়, সেই মেয়েরই রক্ত। তা মেয়েটা ভালো আছে তো? বেশি ব্যথা পায়নি তো? আরে মা, জাস্ট কুল ডাউন। মেয়েটা ভালো আছে, তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। আচ্ছা তাহলে যাও, অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। আরিয়ান রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তার বুকে অনুর রক্তের দাগ। এ দাগ হয়তো ধুয়ে দিলে চলে যাবে, কিন্তু স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। এদিকে অনু এত রাতে বাড়িতে আসছে কেউ বুঝতে পারে নাই। দরজায় হালকা নক করতে রহিমা দরজা খুলে দেয়। রহিমা জোরে কথা বলবে তার আগে অনু তার মুখ চেপে ধরে বলে,
সকালে যা আছে কপালে তা তো ভোগ করতেই হবে। আমি সকালের কথা চিন্তা করে রাতের ঘুম কেন নষ্ট করব? আগে ঘুম, তারপর বাকি কথা হবে। ওদের চিন্তা করে ঘুম নষ্ট করতে আমি রাজি নই। ঘুম ভালোবাসি, আমি ঘুম ভালোবাসি। তা বলে অনু নিজের রুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘুমাতে বিছানায় যায় আর ভাবতে থাকে। গভীর ঘুমের সাগরে অনু ডুবে যায়। আর আরিয়ান? কে রাখে তার খোঁজ? কেউ না, সে একা। সারাদিন যত যা কিছুই করুক না কেন, দিন শেষে মনের কথাগুলো শেয়ার করার মতো কেউ নেই, তাকে বোঝার মতো কেউ নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বাহিরে সবার সামনে যেতে অনুর ভয় করছে। যে বিপজ্জনক মা যদি দেখে কপাল কেটেছে তাহলে হাজার প্রশ্ন করবে, সাথে বাবার কথা, ভাইয়ের শাসন। অনুরে, তোর জীবন শেষ। তারপরও অনু নিচে চুপচাপ এসে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে। ভাবিজান দেখেন অনু আম্মা জানের কি হয়েছে। সবাই রহিমার কথা শুনে অনুর দিকে তাকিয়ে দেখে ওর কপালে ব্যান্ডেজ করা। অনু সবার এভাবে তাকিয়ে থাকা দেখে ভয়ে একটা ঢোক গিলে বলে, দেখো, আমার দিকে এইভাবে তাকিয়ে দেখার মতো কিচ্ছু হয়নি। কিছু হয়নি? তাহলে কপালে কেটেছে কি এমনি এমনি? আর তুই এত রাতে কখন বাইরে গেলি? আবার বাড়িতেই বা আসছিস কখন? আম্মাজান রাত 3টার সময় বাড়িতে আইছে, আমি দরজা খুলে দিয়েছি। অনু একটা রাগী লুক নিয়ে রহিমার দিকে তাকায়। শালা, কিছু তো বলে ব্যাপারটা ধামাচাপা দিব ভেবেছিলাম, সব এই ব্যাক্কেল মহিলা শেষ করে দিল। আবির রেগে গিয়ে বলে, কি হলো অনু? আবির তোমাকে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছ না কেন? অনু চুপ করে আছে, কিছু বলে না। অনু এবার ভ্যাবা করে কান্না করতে করতে রিমার বাড়ি থেকে বাহির হবার পরে সব কথা বলে। শুধু আরিয়ানের সাথে ঝগড়া করেছে সে কথা আড়াল করে রাখে, কিন্তু তাকে যে তার বস বাড়িতে পৌঁছে দিয়েছে তা বলে। যদি তোর বস সাহায্য না করতো তাহলে কি হতে পারতো? কোন সাহসে তুই একা ওদের বাড়ি থেকে বাইরে আসছিস? বিমান ফোন দিয়ে তো কল করে আমার জানাতে পারতিস আমাদের। আসলে তখন তো জানতাম না যে ব্যাগে আমার ফোন নেই আর এমন বিপদ হতে পারে। তুই মডার্ন মেয়ে হয়ে এ কথা কি করে বলতে পারছিস যে জানতি না বিপদ হতে পারে? যেখানে দিনের বেলা মেয়েরা নিরাপদ নয়, সেখানে তুই রাতে একা বাইরে ছিলি। বিষয়টা ভাবতেই মাথায় রক্ত উঠে যাচ্ছে আমার। অনুর বাবা অনুর মাকে বকা দেয়। তোমার মেয়ে রাতে কোথায় যায়, কি করে, সেই সম্পর্কে আমাদের জানানোর প্রয়োজন মনে করো না? কাল আমাদের কেন বলো নাই ও রিমাদের বাড়িতে গিয়েছে? অনু আমাকে বলে যায়নি। আমি জানতাম না যে অনু বাইরে গেছে, রুমে নেই। বাহ বাহ, তুমি কেমন মা? তোমার মেয়ে বাড়িতে আছে কি না তুমি সেই খবর রাখো না? কি করো তুমি সারাদিন? এই সামান্য কাজটা করতে পারো না? আমি তোমার উপর ভরসা রাখতে পারি না। যদি মেয়েটার কিছু হয়ে যেত তাহলে তো রাস্তার মানুষের সাথে খবর নিতে হতো। অনুর খুব খারাপ লাগছিল যে ওর ভুলের জন্য মাকে এত কথা শুনতে হচ্ছে। আসলেই অনেক খারাপ কিছু হতে পারত। বাবা প্লিজ দেখো, আমার ভুলের জন্য মাকে এমন করে বলো না প্লিজ। থাক, তোর আর কিছু বলতে হবে না। তোকে অনেক বেশি ভালোবাসি বলে এমন কাজ করতে পারছিস। তোমাকে চাকরি করার স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যা ইচ্ছে করবা। তৃতীয় দিন এমন হলে যাকে পাবো তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। বলে বাবা আর আবির উঠে অফিসের জন্য তারা চলে যায়। তোর জন্য আজ আমাকে এত কথা শুনতে হলো। মেয়ে বড় করা যে কি জ্বালা তা তুই কোনোদিন বুঝবি না। অনু ওর মার সাথে কথা বলতে যায়, ওর মা কথা না বলে চলে যায়। তাই অনু চুপচাপ অফিসের জন্য বেরিয়ে যায়। এদিকে অফিসে এসে অনুর কোনো কাজে মন বসছে না, কি করবে অনু বুঝতেছে না। এমন সময় আরিয়ান ওর পেছনে এসে ওর কাঁধে হাত রাখে। অনু পিছনে না দেখে বলে, আমি আর এমন করব না। এই কোন বজ্জাতে এত সাহস যে আমার কাঁধে হাত রাখে? এরপর পেছনে তাকিয়ে দেখে আর কেউ না, আরিয়ান। তা আপনি আজ অফিসে আসছেন যে? কেন, আজ অফিস কি ছুটি যে আসবো না? না তা নয়, আপনি অসুস্থ তো তাই। কোথাও লেখা আছে কপাল কাটলে সে অসুস্থ হয়ে যায়? সামান্য একটু কপাল কেটেছে, তা নিয়ে কত কাহিনী। না, লেখা নাই, মানবতা থেকে বললাম। এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি বলে। তাহলে কোনো কাজ আছে? থাকলে বলুন, না থাকলে এখান থেকে যান। এত রাগ হলো কেন? আমার অফিসে আমাকে যেতে বলছেন, এটা কেমন কথা? তো কি করব, কাজের কথা থাকলে বলুন, তাহলে কি এখানে বসে প্রেম করবেন? আমি প্রেম টেম করতে পারবো না। প্রেম করার জন্য যদি পৃথিবীতে মেয়ের অভাব পড়ে, যে পৃথিবীতে আপনি ছাড়া আর কোনো সিঙ্গেল মেয়ে নাই,
তাও তো আপনার সাথে প্রেম করতে যাব না, কখনোই না। অনু কিছু বলবে তার আগে ওর ফোনে কল আসে। ফোন হাতে নিয়ে দেখে আবির। তাড়াতাড়ি রিসিভ করে বলে, হ্যালো ভাইয়া, বলো কি হলো, হঠাৎ ফোন করেছো যে? তেমন কিছু না, তোর শরীর কেমন আছে? এই তো ভালো ভাইয়া। তুই না কি অফিসে গেছিস? না গেলে তো পারতিস। আরে ভাইয়া তেমন কিছুই হয়নি, চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। আরিয়ান পুরাই অবাক। অনু ফোন রেখে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? এত দামি ফোন আপনি ব্যবহার করেন কিভাবে? চুরি করেছেন নাকি ডাকাতি করেছেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দামি ফোন কি শুধু বড় লোকেরা ব্যবহার করতে পারবে, এমন কথা কোথাও বলা আছে? ঠিক তা না, কিন্তু আপনার ফোনটা তো অনেক দামি, তাই বললাম। শুনুন, আজকাল রিক্সা চালকের কাছেও ভালো দামি ফোন থাকে, সেখানে তো আমি বস্তির মেয়ে, আমার কাছে থাকা কি স্বাভাবিক না? আরিয়ান শুধু মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। আপনি কি ভিন্ন গ্রহের প্রাণী? মানে কি? বড় লোকেরা কিপটে হয় বেশি, টাকা খরচ করার ভয় এক পুরাতন মোবাইল 10-15 বছর ব্যবহার করে, এই যেমন আপনি। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আপনি বললেই তো 10-15 বছর মোবাইল ব্যবহার করা যাবে না। যদি তাই করা যাইতো তাহলে মোবাইল কোম্পানিকে তাদের ব্যবসা ছেড়ে বিড়ির দোকান দিতে হতো। কি জানি, এটা নিয়ে ভাবি নাই তো কখনো। আপনি কোনো কথা বলার আগে সেটা ভেবে বলবেন। সব সময় শুধু উল্টাপাল্টা কথা বলেন। আসলে স্যার, পুরা দেশের মানুষ জানে বড় লোকদের থেকে গরিব মানুষের শখ বেশি। তাদের টাকা না থাকলেও মনটা বড় আর উদার, আর বড় লোকদের প্রচুর টাকা থাকার পরও না তারা কিপটে হয়। তাই বুঝি? তাছাড়া গরিবরা বেশি আজাইরা শো অফ করতেও পছন্দ করে, পেটে ভাত থাক বা না থাক। তাদের প্রশংসা করছেন নাকি অপমান করছেন বুঝতেছি না তো, কনফিউজড। আপনি কেন? কেউ আমার কথা বোঝে না, নিজের কথা নিজেই বুঝি না সময় সময়, আর তো আপনি। আরিয়ান বিড়বিড় করে বলে, পাগলের কথা কেউ কানে তোলে না। স্যার কি কিছু বলছেন আমাকে? ওই কিছু বলিনি তো, আর কিছু বলবেন? আজ যদি আমার কোনো কাজ না থাকে তাহলে কি আমি বাড়ি যেতে পারি? যান, কাল সময় মতো কাজে আসবেন। অনু খুশি হয়ে বলে, অবশ্যই স্যার। বলে একটা মন মাতানো হাসি দিয়ে চলে যায়। আরিয়ান অনুর যাবার পথে অবাক হয়ে তাকিয়ে থাকে। অনু আজ দুপুরবেলা বাড়িতে আসে। ও বাবা আর ভাইকেও বাড়িতে আসতে বলায় তারাও চলে আসে। অনু তার বাবাকে জড়িয়ে ধরে রাতের জন্য সরি বলে। কোনো বাবা তো তার মেয়ের উপর বেশি সময় রাগ করে থাকতে পারে না। অনুর বাবারও সেম কাহিনী, তিনিও মেয়েকে বুকে টেনে মাফ করে দেয়। অনুর মা এসে বলে, আমি যদি মিলে যাই, আমি আন্টি পর হলাম। আমি তো আছি তোমার জন্য। তারপর পুরো পরিবার একসাথে দুপুরবেলার খাবার খায় আর সারাদিন আড্ডা দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আরিয়ান আর অনুর ঝগড়া তো কম বেশি প্রতিদিন হতেই থাকে। এসবের মাঝে আরিয়ানের ফুপু আরিয়ানের বিয়ের জন্য মেয়ে ঠিক করেছে এবং বিয়ের তারিখও ফাইনাল করে আসছেন। তারপর আপা, আরিয়ানের জন্য যে মেয়ে ঠিক করেছেন তা আরিয়ানকে বলবেন না? আরিয়ানকে না জানালেও চলবে, কারণ ও আমার মতের উপর কখনো যাবে না। তাই বলে যে বিয়ে করবে না তাকে জানাবেন না? এটা আমার বিষয়, আমি বুঝবো, তোমাকে এ নিয়ে না ভাবলেও চলবে। বলে সে আরিয়ানের অফিসে মিষ্টি নিয়ে যায়। এমন সময় অনু আরিয়ানের কেবিন থেকে বাহিরে এসে কারোর সাথে ধাক্কা খায়। অনু বলে ওঠে, কোন কানারে যে চোখ বাড়িতে রেখে আসছে, ব্যাত্তব কোথাকার। অনু সামনে তাকিয়ে দেখে একজন মধ্যবয়সী মহিলা ওর দিকে রাগীভাবে তাকিয়ে আছে। এই যে এইভাবে তাকিয়ে থাকার কি আছে? আপনি আমাকে ধাক্কা দিয়ে অন্যায় করেছেন, তাই তাড়াতাড়ি সরি বলেন। বেয়াদব মেয়ে দেখছি, এমন মেয়ে দেখি নাই কখনো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানো না। তোমাকে এ অফিসে ঢুকতে দিয়েছে কে? ওরে আমার বড়লোক বেটি, আমাকে ছাড়ি দিতে আসছে রে, মনে হয় অফিসটা ওর বাবার। কেমন ফালতু মেয়ে ভাবা যায়? বড়দের মুখে মুখে তর্ক করতে একটু বাঁচছে না। এই মেয়ে কথা বলার কোনো শিষ্টাচার বোধ শেখো নাই? বাবা মা কিছু শেখায়নি নাকি? আপনি আমাকে শিষ্টাচার বোধ শেখাতে আসবেন না, আমার শিষ্টাচার সম্পর্কে জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে। তোমাদের মতো ফালতু মেয়ের সাথে কথা বলে আমার মুড খারাপ করার কোনো ইচ্ছা নেই। সরে যাও আমার সামনে থেকে। অনু তার সামনে দাঁড়িয়ে বলে, সরি, যেতে দিতে পারবো না, অনেক কথা বলেছেন, আগে কাজের কথাটা বলে তারপর যাবেন।
মানে কি? মানেটা খুব সোজা। আপনি বাইরে যদি একটু অপেক্ষা করতেন তাহলে আমার সাথে আপনার ধাক্কা লাগতো না, আর নাই এত কথার সৃষ্টি হতো। তাই আপনি যখন অপেক্ষা না করে চলে আসছেন তখন তো সরি না বলে আপনাকে যেতে দিতে পারি না। তোমাকে আমি বলবো সরি? মাথা খারাপ? কোনোদিনও না। তাই বলে অনুকে সাইড করে চলে যেতে লাগে। তখন অনু তার হাত ধরে বলে, আপনি তো জানেন না কার সাথে আপনার দেখা হয়েছে। সরি না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। এই মেয়ে, তুমি জানো কার সাথে এমন ব্যবহার করছো তুমি? আমার জানার কোনো প্রয়োজন নেই, কারণ অন্যায় ছোটরা করলে তাদের ঘাড় ধরে সরি বলাতে সবাই খুব ভালো করে পারে, আর বড়দের সব অন্যায় মাফ। আমার কাছে সেটা হবে না। আল্লাহ, তোমার মতো মেয়ের কোনোদিনও ভালো করবে না। ভাগ্যিস তুমি আমার বাড়ির মেয়ে বা বউ না। দেখুন, আমার আপনার বাড়ির কাজের মেয়ে হবারও কোনো ইচ্ছে নেই, আর ওইসব হওয়া তো অনেক দূরের কথা। তাড়াতাড়ি সরি বলে যেখানে যাবার জানতো। মহিলা রেগে সরি বলে অনুর থেকে নিজের হাত ছাড়িয়ে চলে যাবার সময় বলে, জীবনে তোমার মতো ফালতু মেয়ের সাথে আর দেখা না হলেই খুশি হব। অনুও বলল, আমিও তাই। আরিয়ান তখনও মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ করে ওর মুখের সামনে কেউ মিষ্টির প্যাকেট রাখে। অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে ফুপু। ফুপু আম্মা, আপনি অফিসে? আমাকে ফোন করলেই তো আমি বাড়িতে চলে আসতাম। ফুপু আম্মা কিছু না বলে আরিয়ানকে মিষ্টি খাইয়ে দেয়। আচ্ছা ফুপু আম্মা, হঠাৎ মিষ্টি কেন? তোমার বিয়ে ঠিক করেছি। মেয়েটা মাশাল্লাহ অনেক সুন্দর, শিক্ষিত, নামাজ পড়ে, একদম সংসারী মেয়ে। তাই ডেটও ফিক্সড করে আসছি। আরিয়ানের গলা দিয়ে কেন জানো না মিষ্টি আর নামতে চাইছে না। তারপর আরিয়ান জোর করে পানি দিয়ে মিষ্টি গিলে খায়। তারপর মুখে একটা সুন্দর হাসি নিয়ে বলে, এই তো সামনের মাসে ঠিক করছি। তোমার কিছু করতে হবে না, শুধু বিয়ের দিন গিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে আসবে। জি, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। আচ্ছা, আমি এখন আসি, বাড়িতে অনেক কাজ আছে। সামনে তোমার বিয়ে বলে কথা। জি, আপনার দায়িত্ব বেশি তো। আচ্ছা আরিয়ান, তোমার অফিসের সব মেয়ে কি ভদ্র? জি ফুপু, কেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে আমাকে শুধু তার নাম বলবেন, দেখুন তার কি ব্যবস্থা করি। না, কেউ কিছু বলে নাই। শুধু পথের মাঝে এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা হয়েছিল। ঠিক বুঝলাম না, কি বলছেন? আরে বাদ দাও, তোমাকে এসব ভাবতে হবে না, কাজে মন দাও। আর যে কোনো মেয়ের থেকে একটু দূরে থেকো। কোনো মেয়েকে তো নিজের কাছে তো দূরের কথা, মনেও আসতে দেই না। জানি তো, তুমি আমাদের ভদ্র ছেলে। আরিয়ান শুধু একটা মলিন হাসি দেয়। ফুপু আম্মা চলে যায়। যাবার সময় ভাবে মেয়েটা মনে হয় এই অফিসে কোনো কাজে আসছিল, না হলে এমন ফালতু মেয়েকে আরিয়ান এক মিনিটও নিজের অফিসে কাজে রাখবে না। এমনিও ফালতু কথা বলা মেয়ে ওর পছন্দ না। আরিয়ান নিজের ক্যাবিনে বসে আনমনে কি যেন ভাবছিল। আরিয়ানের ক্যাবিনে এসে অনু দেখে তার বস অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। এভাবে আগে কখনো দেখে নাই। স্যার গো, স্যার। আরিয়ানের কোনো সাড়া নেই। অনু এগিয়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, কি হয়েছে? এমন করে কি ভাবেন? আরিয়ান আহাম্মক হয়ে অনুর দিকে তাকিয়ে আছে। অনু আবারও বলল, ক্যাবলা কান্ত হয়ে আমার দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছেন, ব্যাপারটা কি? তোমাকে কি করা উচিত তাই ভাবছি। এত ভেবে কাজ নাই। ছোট পিচ্চি বাচ্চা তো নয় যে পাপ্পি দিবেন। বড় হয়ে গেছি, দিলে চকলেট দিবেন। চকলেট তোমার মতো বুড়িরা খায় না, পিচ্ছি ছোট বাচ্চারা খায়। আমি মোটেই বুড়ি না। বুড়া বেটা, চকলেট দিতে দেন, না দিলে নাই। চকলেট পৃথিবীর সব মানুষকে দিলেও তোমাকে দেব না। তাহলে এমন দোয়া করব না যাতে এই জীবনে আপনার কপালে বউ না জোটে। আরে বিয়ে হবে না কে বলেছে? আমার বর ঠিকই আমার অপেক্ষায় আছে। তা না হলে আমি তার অপেক্ষায় আছি। আমি আমার ক্রাশ বরকে খুব বেশি ভালোবাসি। তোমার আবার ক্রাশ বরটাকে? তোমার মতো বনওলকে কেউই বিয়ে করবে না। আমি যাকে ভালোবাসি সে ছাড়া আবার কে? ও আচ্ছা, তো তোমার হবু বর আছে? জি, আলহামদুলিল্লাহ আছে। ও তাহলে তো ভালো। সে বুঝি তোমার মতোই? আরে না, সে আমার মতো নয়, কিন্তু আমার পুরো পৃথিবী জুড়ে সেই আছে। আমার মনের সিন্ধুকে তাকে বন্দি করে রেখেছি। তাহলে তো তোমার হবু বর সেই ভাগ্যবান ব্যক্তি। তার বলতে
যাক, তোমার মতো মেয়ের জন্য যে কেউ আছে এটাই অনেক। জি, তা আপনার জীবনে এমন কেউ আছে স্যার, কেমন কেউ? যে আপনার সবটা জুড়ে বিচরণ করবে, আপনার একলা দিনের সাথী হবে, সব কষ্টে ভাগিদার হবে, আপনার খুশিতে সে থাকবে সব থেকে বেশি খুশি, আর আপনার কষ্টে যার হৃদয়ে সিডরের মতো ঝড় তুলবে, যার সারা দিনের ভাবনাতে শুধু আপনিই থাকবেন? না, এমন কেউ নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে সে। ও, তার মানে আমাদের 50 রিলেশন করবেন? আমার এসব ফালতু কাজ করার সময় নেই, ডাইরেক্ট বিয়ে করব। একেবারে নিরামিষ আপনি। কিছুদিন পর আমার বিয়ে, সো তোমার আচাইরা প্যাচাল দিয়ে আমার কাজের মন নষ্ট করো না। ও, কে জানে কোন পোড়া কপালের কপাল পড়েছে যে আপনার কপালে আছে। এই, তুমি যাও তো এখান থেকে, মেজাজ খারাপ করবে না আমার। হ্যাঁ, আমার তো আর কাজ নাই আপনার পেছনে লাগতে যাব না। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করতে গেছিলাম আল্লাহই জানে। কেন আরো রাখেন, এখনই ধৈর্য শেষ? 1 বছর তো সহ্য করবেন। আরিয়ান ধমক দিয়ে বলে, যাও তো এখন, অফিস শেষ, তুমি বাড়ি যাও। আজ যদি রাত সাথে থাকতো না, আপনার এখানে কাজে কখনো আসতাম না। আরিয়ান রাজ নাম শুনে কেন জানি খুব রেগে যায়, বলে, আমার হবু বর আবার কে? অনু ক্যাবিন থেকে বাইরে যাবার সময় বলে, তারপর চলে যায়। আরিয়ান নিজের ক্যাবিনের সবকিছু ফেলে দিয়ে বলে, আমার জীবন থেকে কি এই রাজ নামের কালো ছায়াটা কোনো দেরি যাবে না? আমি কি এমন পাপ করেছি যার জন্য আমার নিজের বলতে কোনো কিচ্ছু নেই? আমি কি মানুষ না? আমার কি কোনো হৃদয় নেই, নাকি হৃদয়টাও পাথরের? জানি না। যে আমার জীবনে আসতে চলেছে সে আমাকে কোনোদিন আমার মতো করে বুঝবে কিনা তাও জানি না। আমার উপর সবার অধিকার আছে, কিন্তু আমার কারো উপর অধিকার নেই, এটাই আমি। অনুর মন থেকে রাজ কেন মুছে যায় না? সে কি আছে নাকি অনুর কোনো মিথ্যে এক অনুভূতির পেছনে ছুটছে, সেটা শুধু অনুই জানে। এদিকে চৌধুরী ভিলাতে এসে ফুপু আম্মার আগে ফুলকো রুচি হয়ে আছে, তা দেখে আরিয়ানের মা বলে, বড় আপা, আপনার কি হয়েছে? এমন অন্যরকম কেন লাগছে? আর বলো না, আজ এমন এক জঙ্গলি বুনো ওলের সাথে দেখা, কি আর বলবো বলো। আপা, আপনি তো আরিয়ানের অফিসে গেছেন, যাবার পথে জঙ্গলে কখন গেলেন বুঝলাম না তো। আরে এক মেয়ের সাথে দেখা, বাবারে বাবা, মেয়ের যে কি ঝাঁঝ বলা যাবে না, কোনো কথা বলার সুযোগই দেবে না, আর কথায় পারবে না। আলহামদুলিল্লাহ, এমন প্রতিবাদী মেয়েই ভালো। এখন তো খুঁজলেও এমন মেয়ে পাওয়া যায় না। যারা এমন হয় সে মেয়েদের মন অনেক ভালো হয়, ওদের মাঝে কোনো ভেজাল থাকে না। এমন মেয়ে যেন তোমার ছেলের বউ হয়, তোমার ঘাড়ে এসে পড়ে। আমিন আপা, আরিয়ানের বউ যেন এমনই হয়। তোমার এ আশা জীবনে পূরণ হবে না। আরিয়ানের জীবনের সব সিদ্ধান্ত আমি নেব। তোমার স্বপ্ন পূরণ করার জন্য আয়াত আছে, আয়াতের বিয়ে দাও ওই মেয়ের সাথে। আরিয়ানের বিষয়ে বেশি না গলালেও হবে। যদি এমনই হয় তাহলে আমি আয়াতের জন্য এমন মেয়ে আনবো, আর একটা ছেলের বউ তো মোহনের মতোই হবে। তোমার আয়াত আরিয়ান না যে সে তোমার কথা মতো বিয়ে করবে। আয়াত আমার ছেলে, আরিয়ানের ওপর যদি অধিকার ছেড়ে দিতে পারি তাহলে আয়াতের ওপর জোর করতে পারবো, ভুলে যাবেন না। তাই ভালো, অমন বুনো ওল আয়াতের ঘাড়েই ঝুলিয়ে দাও। ইনশাআল্লাহ আয়াতের জন্য ওই রকম মেয়েই খুঁজবো আমি। আচ্ছা, এসব বাদ দাও, বড় ছেলের বিয়ে নিয়ে চিন্তা করো, ছোট ছেলে পালিয়ে যাবে না। মেয়ে দেখা থেকে তারিখ ঠিক করা সব যখন আপনিই করেছেন, তখন বিয়ের বাকি কাজও আপনি করেন। বলে সে চলে যায়। হঠাৎ একদিন রিমা ও তার পরিবার অনুদের বাড়িতে আসে রিমার বড় বোন রিমির বিয়ে তার দাওয়াত দিতে। অনুর পরিবার তো বিয়েতে যাবে, সে যাই বলেন। তখন রিমা বলে, আমি অনুকে আমাদের বাড়িতে আজ সাথে করে নিয়ে যেতে চাই। অনু যদি যেতে রাজি থাকে তাহলে আমাদের কারো কোনো সমস্যা নেই। অনুর মাও একই কথা বলেন। আমি যেতে পারবো না রে, আমার অফিসে অনেক কাজ, তার উপর নতুন জব, কিভাবে এতদিনের ছুটি চাইবো বল? একটু বুঝতে চেষ্টা কর। বুঝতে পারছি, আমাদের সবার থেকে তোর কাছে জবটা আগে।
আজব, এমন কেন হবে বলতো? তোর বোন কি আমার বোন না? তাছাড়া বিয়েটা তো ঘরোয়া ভাবে হবে, কোনো অনুষ্ঠান করে দিবে না, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমার মাথায়। অনু গিয়ে রিমাকে জড়িয়ে ধরে বলে, আরে পাগলি, তোর বিয়েতে আমি 1 মাস আগেই যাব, দেখিস। থাক, অনেক হয়েছে হালকা পিরিত। আপুর বিয়ের দিন অন্তত পক্ষে সময় মতো পৌঁছে যাবি, এটা তো তোর থেকে আশা করতে পারি না। কেন, আমি কি লেট করার মেয়ে নাকি যে রিমি আপুর বিয়েতে লেট করে যাব? তুই তো বলাও যায় না, হয়তো ভুলেও যেতে পারিস। তুই সব কাজে ফার্স্ট হতে পারিস, কিন্তু কোনো অনুষ্ঠানের কাজের সময় তুই লেট করবি সেখানে পৌঁছাতে। তুই একথা কিসের ভিত্তিতে বলতে পারছিস? যা, তোর বিয়েতে না যাবই না। আমার বিয়েতে তোর যেতে হবে না, আপাতত আমার বোনের বিয়েতে সময় মতো আসলে আমি খুশি হব। দেখেছো সবাই, ও কি খারাপ, আমাকে ওর বিয়েতে দাওয়াত দিবে না, তাই বলে আমি আমার বেস্টুর বিয়েতে দাওয়াত মিস করতে পারবো না গো। এই 2 মেয়ে একসাথে হলে ঝগড়া করবে না তা কখনো হতে পারে? 2 জন এত ঝগড়া করে, তারপরও একসাথে এতগুলো বছর পার করছে। সবাই একসাথে বলে। তারপর দাওয়াত দিয়ে রিমার পরিবার চলে যায়। অনুর মায়ের লেকচার শুরু হয়ে যায় অনুর সাথে। আজ যদি আমার মেয়েটা চাকরি না করে বিয়ে করত, তাহলে আমিও সবাইকে এইভাবে দাওয়াত দিতে পারতাম। আবারও শুরু হয়েছে তোমার বিয়ে নিয়ে লেকচার? কি শুরু করছি? যা সত্যি তাই বলছি। আমাদেরও অনেক স্বপ্ন আছে তোকে নিয়ে, আমাদের সব স্বপ্নের উপর তুই তো পানি ঢেলে দিচ্ছিস। মা, পানির অপর নাম জীবন, পানি ছাড়া কেউ বাঁচবে না। আহা, কি ভালো পানি। তুই যে বিয়ে না করে বুড়ি হয়ে যাবি, কে করবে তখন বুড়িকে বিয়ে? যে বুড়ো বেটার ঘাড়ে আছি সেই করবে বিয়ে, তাছাড়া অন্য কেউ তো করবে না বিয়ে। তোর সাথে কথা বলা আর দেওয়ালে মাথা ফাটানো এক কথা। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে আরিয়ানের বিয়ের দিন ঘনিয়ে আসে। এদিকে অফিসে অনু আরিয়ানের কাছে ছুটি চাইতে যায়। স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। এমন ভাবে বলছো যেন এটা তোমার মামার বাড়ি, আর মামার বাড়িতে আবদার করতে চলে আসছো। দেখুন স্যার, বান্ধবীর বোনের বিয়ে, আমার ছুটি লাগবে, এখন আপনাকে ছুটি দিতেই হবে। মগের মূল্যক নাকি যে ছুটি চাইলেই ছুটি দিয়ে দিব? কেন ছুটি দিবেন না শুনি? আমি নিজের বিয়ের দিনও অফিসে আসব, আর সেখানে আমার বিয়ে কিভাবে ছুটিতে থাকবে? কি বলেন, নিজের বিয়ের দিনও অফিসে আসবেন? আল্লাহ গো, এটা কি মানুষ নাকি নাকি জিন ভূত? কেন, কি হয়েছে? ওই কোন মানুষ নিজের বিয়ের দিন অফিসে আসে কাজ করতে? সবাই তো আরিয়ান চৌধুরী নয় যে বিয়ের মতো ফালতু কাজের জন্য সময় নষ্ট করবে। আপনার কপালে বউ থাকবেন না, দেখেন একদিন আমার কথা সত্যি হবে। বলে চলে যায়। এদিকে আজ সকাল থেকে অনু সব অফিসের কাজ তাড়াতাড়ি করছে, কারণ আজ রিমার বোনের বিয়ে। আরিয়ানও সেই বজ্জাতের বজ্জাত অনুরে অফিস টাইমের আগে ছাড়বে না। অনুর বাড়ি থেকে বারবার ফোন করছে তাড়াতাড়ি আসতে, কিন্তু অনু তো যেতেই পারছে না। আরিয়ান আজ অনুর ঘাড়ে একগাদা কাজ চাপিয়ে দিয়েছে। সে একগাদা কাজ অনু করছে আর বারবার ভাবছে, দেখা যাবে আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখবো বিয়ে শেষ, সবাই বিদায় দিয়ে কান্নাকাটি করছে, আমি তখন গিয়ে না দেখতে পারবো বিয়ে আর না পাবো ভালো খাবার। এটা কি সম্ভব রে অনু? অনুর চিন্তার মাঝে ঝামেলা বাঁধাতে আরিয়ান চলে আসে। আরে, এইভাবে বসে চিন্তা করলে হবে? তাড়াতাড়ি কাজ করো, না হলে বান্ধবীর বোনের বিয়ে মিস করবা তো। তা নিয়ে আপনার মাথা ব্যথা না করলেও চলবে স্যার। আচ্ছা, আপনি কাজ শেষ করে চলে যাবেন। না, কাজ শেষ হলে এখানে বসে ঘুমিয়ে থাকবো। এবার খুশি তো? আপনার মতো ঘাড় তেরা মেয়ের সাথে কথা না বলাই ভালো। বলে আরিয়ান চলে যায়। অনু তার কাজ শেষ করে সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে ঢোকার সময় অনু ভাবতে থাকে এখন কি পরে বিয়ে বাড়িতে যাবে। এসব ভাবতে বসলে তো রাত পার হয়ে যাবে। অনু নিজের রুমে এসে দেখে ওর বিছানার উপর সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা রাখা, সাথে ম্যাচিং জুয়েলারি, মেকআপের সেট সহ প্রয়োজনীয় সব একসাথে রাখা। এসব দেখে অনুর 1 মিনিটও বুঝতে দেরি হলো না যে এসব কিছু মা ওর জন্য রেডি করে রাখছে। তাড়াতাড়ি বিছানার উপর থেকে ড্রেস নিয়ে বাথরুমে যায়। তাড়াতাড়ি চেঞ্জ করে বাহিরে এসে চটজলদি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য রিমাদের বাড়ি। কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে অনুর আর শেষ রক্ষা হলো না। বিয়ে বাড়ি অনেকটা ফাঁকা ফাঁকা। অনু বুঝতে পারছে বিয়ের অনুষ্ঠান শেষ। এখন যদি বাড়ির ভিতরে যাই তাহলে রিমা কচ্চা চিবিয়ে খাবে আমাকে, আবার দেখা না করে গেলে বেচারি কষ্ট পাবে। এসব ভাবতে ভাবতে অনু বাড়ির ভেতরে প্রবেশ করার সময় আবিরের সাথে দেখা। আবির অনুর কান টেনে বলে, লোকা আসছেন, একদম সবকিছু শেষ আসতিস, না আসলেও পারতিস।
লাগছে ভাইয়া, কান ছাড়ো, যাচ্ছি তো রিমার কাছে। আচ্ছা যা তাহলে তাড়াতাড়ি, আমি বাইরে থেকে আসছি। অনু ভেতরে গিয়ে রিমার সামনে গিয়ে দোকান ধরে বসে বলে, সরি দোস্ত, মাফ করে দে, আসতে দেরি করে ফেলেছি। আজ বুঝলাম সত্যি আমার কপাল খারাপ। না হয় বিয়ের অনুষ্ঠানে কেউ সবকিছু ফুরিয়ে গেলে আসে, ওরে আমার পোড়া কপাল রে। এত সাজুগুজু করে কি লাভ হলো? শেষে তো শালা বজ্জাত বসের জন্য একটা সুন্দর বিয়েও কপালে জুটলো না। অনু রিমাকে বলে, দোস্ত তোর কয়টা বিয়ে লাগবে রে? আমাকে ধারে 2-3টে দিলেই চলবে। রিমা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। অনুর কথার কোনো উত্তর দিচ্ছে না। অনু হঠাৎ খেয়াল করে যে আশেপাশে অন্য কিছু হচ্ছে। রিমা হঠাৎ করে অনুর হাত দুটো ধরে বলে, রিমা বলতো ওই সাইডে কি হচ্ছে রে? আমার বাপের সম্মানের 40 করছে সবাই। সত্যি করে বলতো কি হয়েছে? রিমা আপু কি পালিয়ে গেছেন? আরে আপু যদি পালিয়ে যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু সে পালিয়ে যায়নি। আজব কথা, পালিয়ে না গেলে সমস্যা কোথায় বলবি কি আমাকে? আপুরা ছেলের ছোট ভাইকে দেখে পছন্দ হয়েছে, এখন সে যদি বিয়ে করে তো ছোট ভাইকে করবে, না হলে করবে না। কি পাগলামো শুরু করেছে। আমি তো আগে থেকেই জানতাম রিমি আপু নিজের বিয়েতে কোনো না কোনো ভেজাল করবেই। প্লিজ অনু, তুই কিছু কর, আমাদের সম্মানটা আজ বাঁচিয়ে দে। আমি কি করবো আজব তো? বিয়েতে ভেজাল তোর বোন করেছে, তোরা ঠেলা বোঝ, এখানে আমার কি করার আছে? আমি তো যাচ্ছি মজা নিতে, বাই বাই। জানি অনু, তুই ওখানে গিয়ে এখন কিছু না তো কিছু তো করবি, যাতে আমাদের সম্মানটা নষ্ট না হয়। তোর উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। যেখানে বরপক্ষ আছে অনু সেখানে চলে আসে। এসে দেখে এখানে ঝামেলা ভালো মতো শুরু হয়ে গেছে। আপনারা আমাদের এভাবে অপমান করার জন্য এখানে ডেকে এনেছেন? হ্যাঁ, আপনার মেয়ে কি শুরু করেছে আমাদের সম্মান নিয়ে? সম্মান কি হাটে বাজারে কিনতে পাওয়া যায় যে আমরা আবার কিনে আনবো? আর এটা কোনো কথা হলো যে বর বাদ দিয়ে বরের ছোট ভাইকে বিয়ে করবে আপনার মেয়ে? আরিফ সাহেব দেখুন, মেয়ে তো বিয়ের পর এমন কিছু বলে নাই, ওর বোনের কথা বিয়ের আগেই বলেছে। তাহলে এ বিয়েটা না দেওয়াই উত্তম। আপনারা আমাদের মাফ করে দিন। আর যদি আমরা এখান থেকে অপমানিত হয়ে ফিরে যাই, এর খুব খারাপ প্রভাব পড়বে আপনাদের জীবনে। মেয়ে যখন ভুল করেছে তখন তো আমাদের তার ফল ভোগ করতেই হবে, এছাড়া আমাদের কিচ্ছু করার নেই। অনু ভাবছে, এখানে তোর সত্যি অবস্থা খারাপ, আমি কোনো কিছু করেও সব ঠিক করতে পারবো না। অনু একটু পাশে তাকিয়ে দেখে অনুর মা, রিমার মা আর রিমি আপুকে এক মহিলা খুব বাজেভাবে কথা শোনাচ্ছে। কেমন বেয়াদব মেয়ে জন্ম দিয়েছেন, যে মেয়ে পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে না, সঠিক শিক্ষার অভাব রয়েছে। দেখুন আপা, কথার মাঝে একটু ভদ্রতা বজায় রেখে কথা বলুন। আমাকে আসছেন ভদ্রতা শেখাতে? নিজের মেয়েকে একটু যদি সঠিক শিক্ষা দিতেন, তাহলে মেয়ে নিজের বিয়ের আসরে বসে হবু বরের ছোট ভাইকে দেখে বড় ভাইকে রিজেক্ট করে বলতো না, আমি ছেলের ছোট ভাইকে বিয়ে করব। আহারে, যে মেয়ের এখন বিয়ে দিলে কদিন পর 10 বাচ্চার মা হবে, সেই মেয়ে নাকি ছোট মানুষ। আপনাদের এসব ফালতু কথা শুনলে গা জ্বলে আমাদের। দেখুন আন্টি, একটা ঘটনার উপর ভিত্তি করে আপনি সবাইকে অপমান করতে পারেন না। এই বেয়াদব মেয়ে, বড়দের কথার মাঝে কথা বলো, কথা বলো শিষ্টাচার বুঝি বাড়ির মানুষ শেখায়নি? খচ্চর মহিলা যখন রিমি আপুকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সে সময় পেছন থেকে অনু তার হাত ধরে বলল, ভুল করেও রিমি আপুকে থাপ্পড় দিবেন না, তাহলে এর পরিণাম ভালো হবে না। বলে সে তার সামনে আসে। অনু সামনে এসে দেখে এই তো সেই দিনের সেই খচ্চর মহিলা যার সাথে সেদিন অফিসে ধাক্কা খেয়েছিলাম। ফুপু অনুকে দেখে বলে, ও আচ্ছা, আমরা তাহলে ভুল বাড়িতে সম্পর্ক করতে আসছি। যে বাড়ির সব মেয়ে বেয়াদব, কোনো শিষ্টাচার জ্ঞান এ বাড়ির মেয়েদেরই নাই। দেখুন আন্টি, একটা ঘটনার উপর ভিত্তি করে আপনি সবাইকে অপমান করতে পারেন না। এই বেয়াদব মেয়ে, তুমি একদম চুপ থাকবে। যখন বড়রা ভুল করে তখন ছোটদের কথা বলতে হয়, কারণ এখানে আপনাদের পরিবারের সম্মানের সাথে আমাদের সম্মানও জড়িত। আপনাদের যতটা অপমান হবে আমাদেরও ঠিক ততটাই অপমান হবে। তোমার লেকচার শুনতে চাই না। আমি লেকচার দিচ্ছি না, যা সত্যি তাই আপনাকে বলছি। দেখুন আন্টি, এত ভেজালের কোনো দরকার নেই। আজ কোনো বিয়ে হবে না, তো মাফ চাই। আমাদের ডেকে এনে এভাবে অপমানের ফল খুব খারাপ হবে, কিন্তু আজ এ বাড়ি থেকে
বউ না নিয়ে আমি যাব না। দেখুন আন্টি, এটা কোনো সিরিয়াল না যে এক বোন বিয়ে করবে না তাই জন্য তার ছোট বোনকে বিয়ে দিয়ে নিয়ে যাবেন। এসব ফালতু চিন্তাভাবনা বাদ দিয়ে বরযাত্রী নিয়ে চলে যান। এই, আপনার এই ফালতু মেয়েকে চুপ করতে বলেন। এই অনু, বড়দের কথার মাঝে কথা বলতে নাই, তুমি চুপ করো প্লিজ। অনু, সবসময় প্রতিবাদী হতে হয় না। মা, তার মানে এই নাকি যে বিয়ের নামে এখানে পুতুল খেলা হবে? আমি আর যাই করি এসব মানতে পারবো না। এই মেয়ে, এখানে তোমার সাথে কথা বলতে আসি নাই, তুমি একদম চুপ করো, না হলে তোমাকে ঘাট ধরে বাইরে পাঠিয়ে দেব। আন্টি, আপনার এত সাহস আমার বোনকে ঘাড় ধরে বাইরে বের করে দিবেন? আমার বোন কোনো রাস্তাঘাটের মেয়ে নয়, বুঝছেন? আপনারা কিন্তু আমাদের অপমান করছেন। আমাদের বাড়িতে সবাই বউ বরণ করার জন্য অপেক্ষা করছে। আমরা এভাবে খালি বউ ছাড়া গেলে আমাদের পরিবারের সম্মান কোথায় যাবে একবারও ভাবছেন? অনু একটু মজা করে বলে। সম্মান আর কোথায় যাবে? পানের জলে ভেসে যাবে। অপু আম্মা এসে অনুকে থাপ্পড় দিতে যায়, তখন আরিয়ান এসে বলে, ফুবু, এসব বস্তির মেয়ের সাথে কথা বলবেন না। এসব বস্তির মেয়েরা কি বুঝবে মানুষের সম্মানের কথা? এক্সকিউজ মি মিস্টার অনু, কোনো বস্তির মেয়ে না। তাই বুঝি? তাহলে সে কোন দেশের রাজা মহারাজের মেয়ে? আরিয়াত খান অনু, খান গ্রুপ কোম্পানির মালিকের মেয়ে, আমার একমাত্র বোন। অতিরিক্ত আদর একটু বিগড়ে গেছে, তার মানে এই না যে কেউ ওকে অপমান করতে পারে। আরিয়ান যেন আকাশ থেকে পড়ছে। অনুর দিকে তাকিয়ে দেখে কোনো এক রাজকন্যার থেকে কম সুন্দর লাগছে না। পুরোপুরি পারফেক্ট ভাবে রেডি। বস্তির মেয়ে যখন না, তখন তো বাড়ির বউ করে নিয়ে যাওয়াই যায়। আমাদের তো সম্মান বেঁচে থাকবে। অনু আরিয়ানকে দেখে ভাবে, আল্লাহ, এই নিরামিষ বজ্জাত বেড়া নাকি রিনি আপুর কপালে ছিল। ভালো হয়েছে বিয়েটা ভেঙে গেছে। অনু আরিয়ানকে একটা চোখ টিপি দেয়। আরিয়ান একটু বিষম খায়। আয়াত এসে আরিয়ানের কানে কানে বলে, ভাই, এই মেয়েকে তুই চিনিস? আমার বিয়ে। ভাই, মেয়েটা কিন্তু সেই সুন্দরী। এই সেই মেয়ে যে আমাকে বলছিল আমার উপর ক্রাশ খেয়েছিল। সেদিনের কথা ভুলে যা, দেখ এখন কি করি। পোপো, এরা তোমাকে অপমান করেছে আর আমাদের সম্মান নষ্ট করেছে। এই বাড়ি থেকে বউ না নিয়ে কিভাবে যাব? যে মেয়ের বড় বোন এমন, তার ছোট বোন যে ভালো হবে তার কোনো নিশ্চয়তা নাই। আর এমন কোনো মেয়ে আশেপাশে নাই যে আমাদের বাড়ির বউ হবে। কে আরিয়ান? আরিয়ান গিয়ে অনুর হাত ধরে বলে, পোপো আম্মা, তোমাকে এই মেয়ে অপমান করেছে আর আমাদের বাড়ির সম্মান বাঁচাতে অনু ছাড়া আর কোনো গতিপথ নাই। আগে বিয়েটা করে নেই, তারপর দেখা যাবে। তাই বলে এই বেয়াদব মেয়ে হবে তোর বউ? তাহলে চলো বউ ছাড়া বাড়ি গিয়ে বেঁচে থাকা বাকি সম্মানও নষ্ট করি। তারপর আরিয়ানের ফুপু কিছু একটা ভেবে অনুর বাড়ির সবার সাথে কথা বলতে শুরু করে। এই বজ্জাত বেড়া, আমার হাত ছাড়েন কইতাছি। আমি কোনোদিনও আপনাকে বিয়ে করব না। আজ এর আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করবেন না। আজ তুমি আমার পরিবারকে অপমান করেছ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমি আজ তোমাকেই বিয়ে করব। সেখানে অনুর বাড়ির সবাই প্রথমে রাজি হয় না, কারণ এখানে একজনকে বিয়ে করতে এসে অন্যজনকে বিয়ের ব্যাপারটা কেমন দেখায়। অনেক কথা বলার পর আরিয়ানের বাবা অনুর বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর অনুর পরিবার রাজি হয় ওদের বিয়ের জন্য। আচ্ছা, আমাদের সমস্যা নাই, আমরা বিয়েতে রাজি, কিন্তু অনু তো বিয়েতে রাজি হবে না। ওর কোনোদিন বিয়ের জন্য রাজি হবে না। আজ জোর করে ওর বিয়েটা দিয়ে দিন, এমন সুযোগ আর হয়তো পাবেন না। তারপর সবাই এসে জোর করে অনুর বিয়ে আরিয়ানের সাথে দিয়ে দেয়। অনেক কষ্ট করতে হয়েছে, এমনকি তারা শেষে অনুকে ইমোশনাল ভাবে চাপ দিয়েছে বিয়েটার জন্য। অনু আরিয়ানের বিয়েতে দু পরিবারের সবাই খুব খুশি। শুধুমাত্র অনু, ফুপু আর আরিয়ান খুশি নয়। বিয়ের সব অনুষ্ঠান শেষে সবাই বউ নিয়ে বাড়ি যাবে, তার জন্য সব ঠিকঠাক করতে ব্যস্ত। সে সময় অনু বাড়ি থেকে বাইরে পালিয়ে যায়। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে, জীবনে কারো উপকার করব না, উপকার করলে বাঁশ খেতে হয়। আমি এমন বাঁশ খেতে চাই না। এখন আমার ক্রাশপর রাজের কি হবে? আল্লাহ গো, আমার ক্রাশপর কি কপালে জুটবে না? বজ্জাত বস কেমনে আমার বর হয়ে গেল গো। অনু রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? আমি মানি নাই জোর জবরদস্তি বিয়ে। আমি ডিভোর্স দিয়ে দিব। যাব না ওই খচ্চর মহিলার বাড়িতে, করবো না ওই বজ্জাত বসের সাথে সংসার, মরে গেলেও না। এসব ভাবছে আর রাস্তা দিয়ে যাচ্ছে।
এদিকে বিদায় প্রস্তুতি শেষে কেউ আর অনুকে খুঁজে পায় না। এদিকে সেদিকে খুঁজে অনুকে পাওয়া যাচ্ছে না। এই খবর আরিয়ান আয়াতের কানে যেতে বেশি সময় লাগে না। এ কথা শুনে তখন আয়াত বলে, ভাইরে এসেছে কিনা? বিয়ের পর ভাবি পালিয়ে গেছে। আগে জানতাম মানুষের বিয়ের আগে মেয়ে পালায়, এখন দেখি বিয়ের পর বউ পালায় যায়। আরে ছোট ভাই, চিন্তা করিস না, তোর ভাবি পালিয়ে আর কত দূর যাবে? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। পেছন থেকে আবির এ কথা বলে ওঠে। বুঝলাম না, কি বোঝাতে চাইছেন আপনি? এই যে আমার বোন সোজা বাড়িতে গেছে, বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। যত রাগ করুক সে ঠিক বাড়িতে যাবে। ও, তাহলে বউ নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে? এ তো খুব ভালো কথা। কি ভাবি পেলাম ভাবা যায়? বরকে একা রেখে বাবার বাড়িতে চলে গেছে। তোর ভাবি বলে কথা, আলাদা তো হতেই হবে তাকে। আরিয়ান চৌধুরীর বউ ঠিক তার মতো ঘাটতেরা। তা বিয়ের দিন বোঝা যাচ্ছে। আল্লাহ জানে আগে আগে আরো কত কি দেখবো। আগে আগে দেখার জন্য আরো কত কিছু বাকি আছে। এদিকে অনু বাড়িতে এসে সোজা নিজের রুমে গিয়ে আলমারি থেকে চকলেটের বাক্স বাহির করে বসে বসে চকলেট খেতে শুরু করে। কি শখ, বিয়ে করলে না বউ পাওয়া যায় না, তাও জোর করে বিয়ে। আমি কখনোই বজ্জাত বসের বাড়ি যাব না। তাহলে আমাকে বজ্জাত সার আর ওনার ওই খচ্চর ফপি মিলে শুটকি মাছ বানিয়ে রোদে শুকিয়ে ফ্রিজে রেখে দিবে। আফসোস, কেউ আমার কথা একবারও ভাবলো না। এভাবে জোর করে বিয়ে দিয়ে দিল। একমাত্র চকলেটগুলোই আমার সুখ দুঃখের সাথী। এরা সব সময় আমার সাথে থাকে। এদের ভাগ আমি অন্য কাউকে কখনো দিব না। রহিমা এসে বলে, আম্মাজান, আপনি কিছু নিয়ে চিন্তা করতেছেন বুঝি? আর চিন্তায় আমার জীবনটা ইটের ভাটা হয়ে গেছে গো খালা। আম্মাজান, আপনি কান্দেন কেন? আপনার কান্দন দেখলে আমার কলিজায় ছ্যাঁকা লাগে। ওইসব ছ্যাঁকা টাকা বাদ দিয়ে বাড়ির মেইন দরজা আটকাই দিবা, যাতে কেউ না আসতে পারে। কেন আম্মাজান? আবির বাবা আর আফা আর ভাইজান তো আসবে। অনু রেগে গিয়ে বলে, ওদের কাউকে বাড়িতে ঢুকতে দিবে না। যাও এখন এখান থেকে চলে যাও। চিৎকার করে বলে। রহিমা অনুর চিৎকার করা দেখেই বুঝে গেছে অনু আজ রেগে আছে। এখন তাকে কিছু বলা যাবে না। রহিমা নিচে এসে দেখে অনুর মা বাবা, আবির এবং তাদের সাথে আরো কিছু মানুষ নিচে ড্রয়িং রুমে বসা। খালা, অনুর মেসেজ কেমন দেখলে? আম্মাজান খুব রেগে আছে। এখন সামনে গেলে কাঁচা মানুষকে লবণ দিয়ে খেয়ে নেবে। তাহলে তো খুব বিপদ। এখন দেখি কি করা যায়। তখন আরিয়ান বলে, বউ যখন আমার, তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্বও আমার। আপনারা কোনো চিন্তা করেন না, আমি দেখছি। কি আবুল তাবুল কইতাছেন? অনুমা আপনার বউ কেমনে হয়? ওর তো এখনো বিয়ে হয় নাই। রহিমা, পরে সব বলছি তোমাকে, এখন একটু চুপ করে থাকো তুমি। আচ্ছা, অনুর রুমটা কোনটা? উপরে গিয়ে দেখো, বাম পাশে সুন্দর করে দরজা সাজানো আছে। সেই রুমটা আমাদের অনুর মনুর। আরিয়ান সোজা উপরে গিয়ে বাম পাশে সাজানো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। দেখে অবাক। আল্লাহ, এ তো দেখি কোনো রূপকথার রাজকন্যার রুম। এত সুন্দর করে সাজিয়ে রাখা, কল্পনারও বাহিরে। আমি তো ভাবতাম অনু কোনো এক বস্তির মেয়ে। এরপর দেখে রুমের ফ্লোরের মাঝে অনু বসে চকলেট খাচ্ছে। আরিয়ান কোনো কথা না বলে সোজা অনুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নেয়। এভাবে হঠাৎ করে কোলে ওঠাতেই অনু ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আরে আরে, ফাটা বাঁশের মতো চিৎকার করবা না, কানে লাগে। তোমার যে কাকের মতো কণ্ঠ। অনু আরিয়ানের কথা শুনে বলে, আপনি কোন সাহসে আমার রুমে এসছেন আর এসে আমাকে কাক বলে অপমান করছেন? একদম চুপ। এখন তুমি আমার বউ, তাই বেশি পটর পটর করবা না, না হলে পুলিশ এনে ধরিয়ে দেব। তখন বুঝবা কেমন মজা। আমি কোনো চোর ডাকাত না যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তাছাড়া বাবা মা ভাই আছে আমাকে বাঁচাতে। ম্যাডাম, আপনার আগের দিন বাগে খাইছে। এখন আপনি আমার বউ, তাই আমি ছাড়া আর কেউই আসবে না আপনাকে সাহায্য করতে। তার মানে বিয়ে হয়ে গেছে বলে আমি পর হয়ে গেলাম? এ কখনো হতে পারে না, আমি মানি না। আপনার মানতে হবে না। তাই বলে অনুকে কোলে করে নিচে নিয়ে এসে শ্বশুর শাশুড়িকে বলে, আচ্ছা, আমি আমার বউ পেয়েছি, নিয়ে চলে গেলাম। এখন এত কান্নাকাটি করার জন্য আপনাদের এক্সট্রা সময় দিতে পারলাম না, মাফ করবেন। বলে অনুকে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়। অনুর পরিবার বাহিরে এসে বিদায় দেয়। আরিয়ান এসে গাড়ির পেছনে অনুর পাশে বসে ড্রাইভারকে বলে গাড়ি ড্রাইভ করতে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আম্মু আব্বুর কাছে যাব। থাক বাবু, এত কান্না করতে নাই, শ্বশুর বাড়ি চলো, অনেক চকলেট দেব।
আমাকে জোর করে বিয়ে করা, তার উপর জোর করে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছেন। এর ফল কিন্তু ভালো হবে না। যে মেঘ যতটা গর্জন করে সে মেঘে ততটা বৃষ্টি হয় না, তা আমি খুব ভালো করেই জানি। তাই বুঝি? আচ্ছা চলেন আপনাদের বাড়িতে, দেখাবো অনু কি জিনিস। এদিকে চৌধুরী ভিলার সামনে এসে আরিয়ানের গাড়ি থামে। আরিয়ান অনুর আগে গাড়ি থেকে নেমে অনুর মাথাতে সুন্দর করে ঘোমটা পরিয়ে দেয়। এরপর কোলে করে এনে দরজার সামনে নামিয়ে দেয়। সবাই বউ দেখে দরজার কাছে ছুটে আসে। ফুপু আম্মা আর আরিয়ানের মা অনুর সামনে আসে। ফুপু আম্মা মুখ ভার করে বলে, এই আরিয়ানের মা, তোমার ছেলের বউ বরণ করে বাড়ির ভেতরে আনো। আপা, আপনার পছন্দের বউকে আপনি বরণ করেন, আমি এসবের মাঝে নেই। এই মেয়ে আমার পছন্দ করা বউ না। বিপদের হাত থেকে সম্মান বাঁচাতে তোমার ছেলে বিয়ে করেছে। অনু তাদের দুজনের বরণ করা নিয়ে ঠেলাঠেলি দেখে খুব মজা পাচ্ছে। প্লিজ কেউ তো তাড়াতাড়ি বরণ করো। ও ফুপুমা, আপনি ভালোবেসে বরণ করুন না, আমার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে তো। অনু প্লিজ চুপ করো, নতুন বউ এত কথা বলে না। আপনার মা অথবা ফুপি তো বরণ করছে না, আমি কিন্তু ভেতরে চলে গেলাম। বলে ভেতরে যাবে তখন আরিয়ান অনুর হাত ধরে রাখে। আরিয়ানের মা অনুকে মিষ্টি মুখ করিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। আরিয়ান আর অনুকে পাশে বসিয়ে সবাই মিষ্টি খাওয়াতে শুরু করে। অনু আরিয়ানকে বলে, আমি মিষ্টি খেতে পারি না, প্লিজ আমাকে বাঁচান। আরিয়ান আয়াতকে ডেকে কানে কানে কি যেন একটা বলে। তারপর আয়াত একটা বাটিতে করে লবণ নিয়ে এসে বলে, ভাবি আপনার সলিউশন। অনু বাটিতে লবণ দেখে বলে, এর শোধ আমি পরে নিব, ডোন্ট ওয়ারি গাইস। সব নিয়মকানুন শেষে অনুকে বাসর ঘরে রেখে আসে। অনুকে সবাই বাসর ঘরে বিছানার মাঝে বসিয়ে রেখে চলে যায়। অনু তাদের হাসি মুখে বিদায় করে। অনু ভাবছে, আরিয়ান এমন হঠাৎ করে আমাকে বিয়ে করে একদম ঠিক কাজ করে নাই। আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে জোর করে বিয়ে করা আর বাসর করার শখ না মিটিয়ে দিব আমি। এদিকে আরিয়ান ভাবছে, হুট করে তো বিয়ে করে নিয়েছি, কিন্তু এখন কি হবে আমাদের ভবিষ্যৎ? আমার অতীত আবার চলে আসবে না তো সামনে? তখন কি করব আমি? বিগ ব্রাদার ডোন্ট ওয়ারি, আমরা তো আছি তোমার জন্য। এত শত চিন্তা বাদ দিয়ে নিজের ফার্স্ট নাইট পালন করতে যাও। অনু যে মেয়ে, আমার বাসর ঘরকে আমার কাল রাত্রি বানিয়ে ছাড়বে। তোরা ওকে চিনিস না, সেই ডেঞ্জারাস মেয়ে, আমি যেতে পারবো না। ছি ছি ছি, তুমি আরিয়ান চৌধুরী হয়ে এমন কথা বলছো? তোমার মুখে এমন কথা মানায় না। সুন্দরী নারী চাকর থেকে বেশি ধারালো হয়, এই কথাটাকে তুই জানিস না? আগে বিয়ে কর, তারপর বুঝবি। যাকে করব ভাবছিলাম সে আর কপালে নাই। কপালে নাই মানে কি? আরিয়ানের ভাবনার মাঝে হঠাৎ করে পাকা আমের মতো আয়াত টপকে পড়ে। আয়াত কিছু না বলে আরিয়ানকে ঠেলতে ঠেলতে ওর রুমে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে চলে যায়। এদিকে অনু দরজা সোজা দাঁড়িয়েছিল, তাই আরিয়ান এভাবে ছুটে এসে অনুর গায়ের উপরই পড়ে। অনু নিচে, আরিয়ান উপরে। আরিয়ান অবাক হয়ে অনুকে দেখছে। কই, আগেও তো অনুকে দেখেছি, কখনো তো এতটা ভালো লাগেনি। মনে হচ্ছে যেন কোনো এক পরী তার ঘরে চলে এসেছে। কোনো এক অচিন দেশের রাজকন্যার মতো লাগছে অনুকে। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে? আজ অনুকে না দেখলে বুঝতেই পারতাম না। কখনো এতটা আকর্ষণ কাজ করে নাই এর আগে, আজ হঠাৎ কি হলো? অনু আরিয়ানকে কখন থেকে ধাক্কা দিচ্ছে যাতে ওর উপর থেকে বজ্জাত ছাড় ওঠে, কিন্তু আরিয়ানের কোনো হুঁশ নেই। অনু জোরে আরিয়ানকে একটা চিমটি দেয়, তাতে আরিয়ান উহু বলে হুঁশ ফিরে পেয়ে বলে, উফ, কি হয়েছে তোমার? কেউ এভাবে চিমটি দেয়? না, চিমটি দিব না তো কি করব? হ্যাঁ, কিস করব, আসেন করি। আরিয়ান নিজের মুখটা আরো কাছে নিয়ে বলে, শুভ কাজে দেরি করতে নেই, তাড়াতাড়ি দিয়ে দাও। কিসের কি? ওই যে আমাকে কিস করবা। ওরে বজ্জাত বেডা, তোর শখ তো কম না, আমার উপর থেকে আগে ওঠেন বলছি। আরিয়ান এবার খেয়াল করে দেখে সে অনুর গায়ের ওপর। তাড়াতাড়ি করে উঠে সরে গিয়ে বলে, ও সরি সরি সরি, আসলে আয়াত এমন ভাবে ধাক্কা দিয়ে দিল যে বুঝতেই পারি নাই। অনু উঠে দাঁড়িয়ে বলে, ওরে আমার কোমর রে, ওই ধাক্কা খেয়ে পড়ার জন্য আমাকেই পেয়েছেন। আহারে আমার মিষ্টি বউ, রাগ করে না। আসো, আজ আমাদের বাসর রাত, ঝগড়া না করি। এমন রাত কিন্তু আর দ্বিতীয় দিন আসবে না, তাই সময় নষ্ট করা যাবে না, কি বলো? অনু আরিয়ানের পাঞ্জাবির কলার ধরে বলে, এই বিয়ে কি ছেলে খেলা যে সম্মান বাঁচাতে করে নিলাম? আমি আপনাকে আগেই বলেছি আমি রাজকে ভালোবাসি,
তা জানার পরও আপনি কিভাবে বিয়ে করতে পারলেন? আমার ক্রাশ রাজ, আমি তাকে ছাড়া অন্য কারো কথা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই, এমনকি আপনাকে নিয়েও না। তাহলে এটা জানার পরও কিভাবে আমাকে বিয়ে করেছেন? আরিয়ান রাজ নামটা শুনে রেগে অনুকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে। অনু আরিয়ানের কোনো কথা বোঝে না বলে, এত রাজরাজ করার কি আছে? কোথায় সে যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে? তার জন্য আমি নিজেকে অন্যের কাছে বন্ধক করে রেখেছি। আমার কি কোনো ভালো লাগা বা ভালোবাসা থাকতে পারে না? নাকি আমি মানুষ না? কি বলছেন এসব উল্টাপাল্টা? আমি কবে আপনার জীবন নষ্ট করেছি? আপনি না, অন্য কারোর জন্য আজ আমি এমন একটা আমি। মানে কি বলতে চাইছেন? চিন্তা করবেন না, আপনাকে জোর করে বিয়ে করেছি। তার মানে এটা নয় যে আপনার সাথে সংসার করব। আপনাকে আমি কিছুদিন পর মুক্তি দিয়ে দিব, তখন চলে যাবেন আপনার রাজের কাছে। ও, মুক্তি যখন দিবেন তাহলে বিয়ের কি দরকার ছিল? বিয়েটা শুধু মানুষ দেখানো, সম্পর্ক করার জন্য নয়। সো যে কয়দিন আছেন যা খুশি তাই করতে পারবেন, কোনো বাধা দেব না। শুধু আমার পরিবারকে কষ্ট দিবেন না, ওদের আমি অনেক ভালোবাসি। আচ্ছা, সমস্যা নেই, আমিও মুক্তি পেলে চলে যাব রাজের কাছে, করব না সংসার আপনার সাথে। আপনিও বর হতে আসবেন না। আমার বয়ে গেছে আপনার বর হতে। বলে বিছানা থেকে বালিশ নিয়ে সোজা সোফা সেটে গিয়ে শুয়ে পড়ে। অনু আর কিছু বলে না, এইভাবে বিছানাতে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে ভাবে, যাক, ভালোই হবে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আমি প্রথমে আমার রাজকে খুঁজে বের করব, তারপর তার সাথে সুখে সংসার করব। ততদিন এই বাড়ির মানুষদের জীবন তেজপাতা করে ছেড়ে দিব। আমাকে বাড়ির বউ করার মজা আরিয়ান স্যারকে হরে হরে বোঝাবো। ওইদিকে আরিয়ান ভাবছে, আমার অতীত পিছু ছাড়ে না। এ জীবনে মনে হয় আর সুখ খুঁজে পাবো না। যে সম্পর্ক আঁকড়ে ধরে বাঁচতে চাই, সেই সম্পর্কই আমাকে বোঝা মনে করে। এসব ভাবতে ভাবতে দুজন ঘুমিয়ে যায়। এক রুমে দুজন মানুষ। আজ যদি মাঝে রাজ না থাকতো তাহলে হয়তো অনু আরিয়ান পাশাপাশি দুজনের হাত ধরে হলেও ঘুমাইতো। কিন্তু সুখ কি আর সবার সইবে? সকালে অনু ঘুম থেকে আরিয়ানের আগে ওঠে, শুরু করে আরিয়ানকে জ্বালাতে। আরিয়ান মনের সুখে ঘুমিয়েছিল। তখন অনু উঠে গিয়ে আরিয়ানকে জোরে জোরে ডাকতে থাকে। আরিয়ানের ঘুম ভেঙে যায়। সে ঘুমো ঘুমো চোখে বলে, কি হয়েছে? এত সকালে এভাবে ডিস্টার্ব করার কি আছে? বুঝি না তো। আজব, কাল জোর করে বিয়ে করে সকালেই বউয়ের কথা ভুলে গেলেন মশাই। আরিয়ান এবার উঠে বসে বলে, ভুলিনি, বলো তোমার কি দরকার? সেই কাল থেকে এই এক ড্রেস পরে বসে আছি। আর কত সময় এক ড্রেস পরে বসে থাকবো? আপনার বাড়িতে তো আমার কোনো ড্রেস নেই যে তা পরবো। আমার এভাবে থাকতে ভালো লাগছে না। আরিয়ান কিছু না বলে আলমারি খুলে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলে, ওই যে বাথরুম, এখন আসতে পারেন। এমন ভাবে বলছেন যেন পারলে বাড়ি থেকে বাহির করে দিবেন। ইচ্ছে থাকলেও আমার তা করার উপায় নাই, পরিবার তো সেটা মানবে না। অনু আর কথা না বাড়িয়ে প্যাকেট হাতে সোজা বাথরুমে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করার সময় দেখে প্যাকেটের মাঝে একটা শাড়ি, তাও আবার গোলাপি রঙের। ড্যাডা ফাজিল ভাবছে কি আমি শাড়ি পরতে পারবো না? সিনেমার কাহিনীর মতো তার কাছে গিয়ে শাড়ি পরবো আর সে আমাকে টাচ করতে পারবে? এটা না, কখনোই হবে না। তার সে চিন্তা ভাবনাতে আমি পানি ঢেলে দিব, কারণ এখন মোবাইল থাকতে অন্য কারো সাহায্য লাগবে না। অনু রুমে এসে মোবাইলে ইউটিউবে শাড়ি পরা দেখে কোনো রকম শাড়ি পরে রেডি হয়ে রুম থেকে বাইরে চলে যায়। আরিয়ান উঠে এবার ফ্রেশ হতেই বাথরুমে যায়। অনু নিচে নেমে এসে দেখে বাড়ির সব মহিলারা সকালের নাস্তা রেডি করতে ব্যস্ত। অনুকে নিচে দেখে আরিয়ানের মা তাড়াতাড়ি অনুকে তাদের কাছে ডেকে আনে। আরিয়ানের মা বলে, ও বৌমা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে এখানে এসো বসো। আন্টি, আমি কি আপনাদের সাহায্য করতে পারি? নতুন মানুষ তুমি, তোমাকে কিছু করতে হবে না, আমরা করব, তুমি শুধু দেখবা। ও মেয়ে কি কোনো কাজ পারে নাকি যে করবে? খালি তো পারে অন্যের সাথে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে। অনু তখন মিষ্টি হাসি দিয়ে ফুপুর কাছে গিয়ে বলে, জানেন ফুপু, আমি না খুব ভালো করলার জুস বানাতে পারি, খাবেন? বানিয়ে দিই একটু। করলার জুস দিয়ে কি হবে শুনি? আসলে আমি তো একটা কথা খুব মানি, যেমন বিষে বিষে বিষক্ষয় হয়, তেমনি যাদের মুখে তিতা কথা তাদের করলার জুস খাওয়ালে মুখ দিয়ে মিষ্টি কথা বাহির হয়। অনুর মুখে এমন সুন্দর কথা শুনে আরিয়ানের মা তো সেই খুশি হয়। যাক, মেয়েটা উচিত জবাব দিতে জানে। এই মেয়ে আর যাই হোক খারাপ মনের মেয়ে না। বাড়ির বউ হয়ে আসতে না আসতেই আমার সাথে লাগতে এসো না। তুমি আমাকে চেনো না, এর ফল খুব খারাপ হবে কিন্তু।
আমি কি পারি বা না পারি সেই সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আপনি যেমন ফুপু শাশুড়ি তেমন হয়ে থাকবেন, আমিও ভদ্র নম্র বাড়ির বউ হয়ে থাকবো। আপনি আমাকে একটু ভালোবাসা দিবেন, তার বদলে আমি এক বুক ভালোবাসা দিব, কিন্তু ভেজাল ভালোবাসা দিবেন না, তাহলে আমিও ভেজালে ভরা রিপ্লাই দিব। এসব বলে রান্নাঘর থেকে বাইরে আসার সময় অনু শাড়ির সাথে পায়ে পেঁচিয়ে শাড়িটা খুলে যায়। অনু তাড়াতাড়ি নিজের শাড়িটা গুছিয়ে ধরে রাখে। তা দেখে ফুপু আম্মা বলে, এত বেশি কাজে পারদর্শী যে নিজের শাড়ি ঠিক রাখতে পারে না, সে এসেছে আমাকে দিতে বড় বড় লেকচার। দেখুন ফুপু শাশুড়ি, এটা শাড়ি নিজের শরীরের সাথে পরার জন্য, কোনো দড়ির সাথে গিট যুক্ত করা নাই যে খুলে যাবে না। আর শাড়ি পরে এত চলার অভ্যেস আমার নেই। আপনি মনে হয় বিয়ের আগে থেকে শাড়ি পরার প্রশিক্ষণ নিয়ে রেখেছিলেন, যে আমার বিয়ে হলে তো শাড়ি পরতেই হবে, তাই আপনি পারদর্শী ছিলেন। কিন্তু আমার বিয়েটা তো আর সেইভাবে হয়নি, তাই আমি পারদর্শীও না। বাড়ির সব আত্মীয় স্বজন অনুর কথা শুনে হাঁ হয়ে গেছে। কি বউরে বাবা, এত কথা একসাথে শুনিয়ে দিতে পারছে, তাও বিয়ের পরের দিন সকালে। না চিনলো আত্মীয় স্বজন। থাক বাবা, এই বউ থেকে দূরে থাকাই ভালো। আরিয়ানের মা এসব দেখে পরিস্থিতি ঠিক করতে এসে অনুর হাত ধরে নিচে তাদের রুমে নিয়ে যায়। তার রুমে গিয়ে অনুকে তিনি খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। অনু তার শাশুড়ি মাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে। আরিয়ানের মা বলে, পাগলি মেয়ে আমার, নিজের মাকে কি কেউ এভাবে ধন্যবাদ দিতে আছে? আর কখনো কোনো কাজে না পারলে আমাকে ডাক দিবা, আমি সাহায্য করব। জি আন্টি, অবশ্যই আপনাকে বলবো। আরে বোকা মেয়ে, নিজের মাকে কেউ কি আন্টি বলে? আমাকে তুমি আন্টি না মা বলে ডাকবে। জানো, আমার একটা ঠিক তোমার মতো চঞ্চল মেয়ের শখ ছিল, কিন্তু আমার তো দুধ ছেলে, তাই মেয়ের শখ অপূর্ণ ছিল। তা আজ তোমাকে পেয়ে পুরো হয়ে গেছে। যাক, কাল বিয়ে করে তো একটা ভালো মা পেয়েছি। আমার মা তো খালি বিয়ে বিয়ে করে কান শেষ করে দিত, আপনি তো আর করবেন না। মেয়ে এখন আমার ছেলের বউ, আর ছেলের বউ কি কেউ কি বিয়ে দেয়? পাগলি মেয়ে। আচ্ছা, আপনি এত ভালো, আপনার ওই ননদ এত খারাপ কেন? সব সময় খালি তিতা তিতা কথা বলে। আমি সেই জন্য ওনার সাথে ওইভাবেই কথা বলি। ও ওই রকমই। জানো তো, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। তার সাথে এমন কিছু হয়েছে যে নিজেকে কঠোর করে নিয়েছে। আচ্ছা, ফুপু কি এখানেই থাকে, শ্বশুর বাড়ি যায় না? যায় তো মাঝে মধ্যে। ওদের বাড়িতে কেউ নেই তো, তাই এখানেই বেশি থাকে। তা মা ফুপুর কয় ছেলে মেয়ে, তারা সবাই কোথায় থাকে? আমার মনে হয় আমাদের বাড়ি এখন বাইরে যাওয়া উচিত। সবাই নাস্তা করে অফিসে যাবে। আর তোমারও তো রাতে খাওয়া হয়নি, চলো খাবে তুমি। নাস্তার টেবিলে সবাই বসে আছে, অপেক্ষা শুধু আরিয়ান আর অনুর। আরিয়ান রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে, আর অনু রুম থেকে এসে দুজন দুজনার সামনাসামনি পড়ে। অনু হাঁ হয়ে আরিয়ানকে দেখছে। আল্লাহ গো, এই পোলা তো সত্যি সেই রকম সুন্দর। আমি তো ক্রাশ খেয়েছি। এই তো দেখি আমার ক্রাশ বর মনে হয়। এত সুন্দর এই লোকটা আগে তো দেখি নাই। এই যদি প্রেমে পড়ে যায় তাহলে আবার রাজের কি হবে? না অনু না, আরিয়ানকে আর দেখবি না। আরিয়ানকে এভাবে দেখলে না, তুই তো তার প্রেমেই পড়ে যাবি। তাহলে তোর এত বছরের ক্রাশ রাজের কি হবে? সেসব ভাবছে অনু। আরিয়ানও অনুকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ অনু গোলাপি শাড়ি পরে আছে, সাথে ম্যাচিং সিম্পল জুয়েলারি, আর চুলগুলো খোলা। লম্বা চুল হবার কারণে কোমর ছাড়িয়ে গেছে চুলগুলো। এ মেয়ে একদম আমার মনের মতো, কিন্তু আমি ওর মনের মতো না। ওর মনের মাঝে অন্য কেউ আছে। তারপর আরিয়ানের মা দুজনকে ডাক দেয় খাবার জন্য। তখন ওদের নিজেদের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। নাস্তা করতে একসাথে টেবিলে বসে দুজন। আরিয়ান খাবার শেষে অনুকে বলে, তাড়াতাড়ি অফিসে চলে আসবে, অনেক কাজ আছে। শুধু আজ বলে তোমাকে দেরি করে যাওয়াটা অ্যাকসেপ্ট করব, প্রতিদিন না। অনু তো অবাক। আল্লাহ, এই পোলা কি বলে? নতুন বউ যাবে অফিসে, তা আবার সবার সামনে বলছে। মানছি ও তোর বিয়ে, তার মানে কি এই না যে বিয়ের পরের দিন সকালে আমাদের বাড়ির বউ অফিসে গিয়ে বসে থাকবে? দেখো বাবা, আমার বউ বলে আজ দেরিতে যাওয়ার অনুমতি দিয়েছি। কাল বৌভাতের অনুষ্ঠান আছে, যদি আজ না যাই অফিসে তাহলে কাল বৌভাতের অনুষ্ঠানে বউ অফিসে থাকবে আর আমি বাড়িতে। অনুরাজ অফিসে যাওয়ার কোনো দরকার নেই। দেখো বাবা, আমি আমার কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না।
জানি তো তুমি কাজ ছাড়া কোনো কিছু চোখে দেখো না। আল্লাহ জানে কাজের বাইরে যে একটা পৃথিবী আছে তা কোনোদিন তুমি জানবে কি না। আরিয়ান আর কোনো কথা না বলে সোজা অফিসের উদ্দেশ্যে চলে যায়। অনু কি করবে বুঝছে না, শুধু সবার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। আরিয়ানের বাবা অনুকে বলে, কি আর করার বৌমা, তোমার বর যখন বলে গেছে তখন তোমাকে তো অফিসে যেতেই হবে, আমাদের আর কিছুই বলার নেই। অনুর তো এ বাড়িতে কোনো ড্রেস নেই যে তা পরে অফিসে যাবে, তাই অনু বাধ্য হয়ে এ বাড়িতে যেভাবে ছিল সেভাবে সবার থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসের সবাই অনুকে এই রূপে দেখে তো হাঁ করে তাকিয়ে আছে। অনু সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি মানুষ ভাই ও বোনেরা, আমাকে এইভাবে দেখার কোনো কারণ নেই। নিজেদের নিজস্ব কাজে মন দিন সবাই। অনু নিজের ডেস্কে গিয়ে বসে ভাবছে, আল্লাহ, এমন মানুষ কেমন করে হয়? নিজের বিয়ে করা বউকে অফিসে আসতে বলে, তাও বিয়ের পরের দিনই। বাবা গো বাবা, ভাবা যায় না এমন কাহিনী।